এখন আমি আমাদের প্রথম স্পিকার পাপন শাহ ভাইয়ের কাছে চলে যাব। আমাদের সাথে আছেন আমাদের প্রথম স্পিকার পাপন শাহ ভাই। বর্তমানে তিনি সিনিয়র সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে স্বরবর্ণ হোল্ডিংসে কর্মরত আছেন। পাপন শাহ ভাইয়া আজ আলোচনা করবেন মডার্ন অ্যাটাক কিল চেইন এন্ড টু এন্ড এক্সপ্লয়টেশন টেকনিক্স নিয়ে এবং সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ দিক নিয়ে তিনি আলোচনা করবেন। হ্যালো ভাইয়া, আশা করি আপনি আমাদের সেশনেতে শুরু করতে পারবেন। জি ওকে আমি অডিবল হ্যালো পাপন ভাই, আপনার সাউন্ডটা হচ্ছে একটু লো আর কি, এটা একটু হাই করেন তাহলে। হ্যালো হ্যালো ইজ ইট ওকে নাও? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যদি পারেন আর একটু হাই করলে ভালো হয়। Okay, so thank you, Tawhidul, to talk me in this ground. Thank you, Ashfaqul and Irfan. Actually, যারা হচ্ছে আমাকে ইনভাইট করেছে এখানে গেস্ট হিসেবে স্পিচ দেওয়ার জন্য এবং হচ্ছে আমার কিছু নলেজ শেয়ার করার জন্য। সবাইকে গুড ইভিনিং। আমি আজকে আপনাদেরকে কিছু নলেজ শেয়ার করব যেগুলো হচ্ছে আপনার মডার্ন অ্যাটাক কিল চেন। মডার্ন অ্যাটাক কিল চেন বলতে আসলে আমরা মানে নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সেস থেকে শুরু করে যে কোনো সিস্টেম লেভেলে অ্যাক্সেস নিয়ে এবং সিস্টেম লেভেলে আপনার এক্সপ্লয়টেশন থেকে শুরু করে সিস্টেমের রুট অ্যাক্সেস নেয়ার যে প্রসেসটা, ঠিক আছে, এটা হচ্ছে মডার্ন মানে অ্যাটাক কিল চেনের মধ্যে পড়ে। যদিও মডার্ন ওকে জাস্ট আ মিনিট, সরি ফর দ্য ইন্টারাপশন। Hello, Irfan. I think the voice should be clear now. জি ভাই, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে ভাই। Okay, actually, কন্টিনিউ করেন। there's noise আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন কন্টিনিউ করতে হবে। ওকে ওকে, আচ্ছা। সো আমি যেটা বলছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কোনো সিস্টেম লেভেলে অ্যাক্সেস নিতে গেলে মূলত আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা ইন্টারনেটে এক্সপোজড যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো থ্রুতেই কিন্তু আমরা আসলে ইন্টারনাল সিস্টেমগুলোতে অ্যাক্সেস পেতে পারি। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যে ধরনের আপনার নেটওয়ার্ক কিংবা হচ্ছে সিস্টেমগুলো ডিপ্লয় করা থাকে, সেই সিস্টেমগুলো সব সিস্টেমে যে হচ্ছে আপনার ইন্টারনেটে এক্সপোজ থাকবে এমন না। ম্যাক্সিমাম সার্ভারই হচ্ছে আপনার ইন্টারনালি ম্যানেজড হয়ে থাকে। কিছু সার্ভিস ইন্টারনেটে এক্সপোজ করে থাকে, তার মধ্যে ওয়েব অ্যাপ্লিকেশন অন্যতম। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন এক্সপ্লয়েটের থ্রুতে, মানে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে কিভাবে সিস্টেম লেভেলে অ্যাক্সেস পেতে পারি এবং সেই সিস্টেম থেকে ইন্টারনাল সার্ভারগুলোতে কিভাবে ল্যাটারাল মুভমেন্ট করতে পারি, মূলত এটি আসলে মডার্ন অ্যাটাক কিল চেনের একটা পার্ট, ঠিক আছে। সো এটা আসলে আমরা অনেকভাবে করতে পারি। আমরা ভালনারেবিলিটি এক্সপ্লয়েটের থ্রুতে করতে পারি। আমরা বিভিন্ন মানে এপিটি যেগুলোকে আমরা বলি অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট, ঠিক আছে, এই এপিটি গুলো এস্টাবলিশ করার জন্য বা C2 কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য আরো অনেক ধরনের ওয়ে আছে। বাট আমি আজকে
দেখাবো যে এসকিউএল ইনজেকশন এটা হচ্ছে মূলত ওয়েব অ্যাপ্লিকেশনের একটা ভালনারেবিলিটি, ওয়েব অ্যাপ্লিকেশন না, মূলত ডেটাবেজের একটা ভালনারেবিলিটি। এই ডেটাবেজের ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করে কিভাবে মূলত আমরা সিস্টেমে অ্যাক্সেস পেতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে ল্যাটারাল মুভমেন্ট করতে পারি, এইটার একটা ডেমো আপনাদেরকে আমি দেখাবো। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, জি ভাই, দেখা স্ক্রিন দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, সো আমাদের আজকের মূল বিষয়বস্তু কন্টেন্টসটা আমরা দেখতে পাচ্ছি। আমরা মূলত কিছু টুলসের ইউজ দেখব, সেগুলো হচ্ছে ওপেন সোর্স টুল, কালি লিনাক্সে ইনবিল্ট। এর মধ্যে হচ্ছে ডির বাস্টিং বা ডির সার্চ একটা টুল আছে। সেই টুল দিয়ে মূলত আমরা আসলে কি করতে পারি, হিডেন পাথ, ঠিক আছে, একটা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো হিডেন ফাইল, ফোল্ডার কিংবা হিডেন না অ্যাকচুয়ালি, মানে যেগুলো মূলত আসলে ইউজুয়ালি আমাদের ডিসকভার মানে ক্লায়েন্টের কাছে বা হচ্ছে মানে সব সব ফাইল অথবা সব ফোল্ডার ভিজিবল না হতে পারে। তো সেখান থেকে আমরা কিছু হিডেন ফাইল কিংবা ফোল্ডার বা হচ্ছে এগুলো হচ্ছে আমরা কি ডিসকভার করতে পারি। এরপরে সেখানে আমরা কিভাবে ভালনারেবল পয়েন্ট খুঁজে বের করব এসকিউএল ইনজেকশনের, তারপর হচ্ছে আমরা টাইপস অফ এসকিউএলআই, ঠিক আছে, কি কেন এসকিউএল ইনজেকশন হয়, হ্যাঁ, ভালনারেবল প্যারামিটার খুঁজে বের করা। আমরা মূলত এসকিউএল ইনজেকশনে অনেকগুলো টাইপস রয়েছে, এর মধ্যে ইউনিয়ন বেসড এসকিউএল যেটা, সেটা নিয়ে কথা বলবো। এরপর এসকিউএল ইনজেকশনের থ্রুতে যদি আমরা আসলে সিস্টেমে অ্যাক্সেস পেতে চাই, সেক্ষেত্রে আসলে ফাইল প্রিভিলেজের একটা ব্যাপার থাকে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তারপর হচ্ছে ওয়েব শেল আমরা কিভাবে ইনজেক্ট করতে পারি এসকিউএল এর থ্রুতে যদি ফাইল প্রিভিলেজ থেকে থাকে। তারপর এসকিউএল ইনজেকশনের প্রিভেনশন নিয়ে কথা বলবো এবং একটা মিসকনফিগার্ড শুরুয়ার্স ফাইলকে ইউজ করে আমরা কিভাবে একটা সিস্টেমের লোয়ার প্রিভিলেজড ইউজার থেকে রুট লেভেল অ্যাক্সেস পর্যন্ত পেতে পারি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো লেটস স্টার্ট ইনিশিয়াল অ্যাক্সেস, ওপেনিং দ্য ডোর টু এক্সপ্লয়টেশন। ফার্স্ট অফ অল আমরা এসকিউএল ইনজেকশন কি সেটা নিয়ে একটু কথা বলি। আপনারা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন তারা সবাই কম বেশি জানেন, বাট আমি তারপরও ইন শর্টে বলছি। এসকিউএল ইনজেকশন হচ্ছে এমন একটি টেকনিক যেই টেকনিকটা ইউজ করে আমরা ডেটাবেজের কুইরিকে, মানে মিসকনফিগার্ড কুইরিকে ব্যবহার করে ডেটাবেজের মানে ফুল ডেটাবেজের যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা কুইরি করে বের করে আনতে পারি। আচ্ছা, তো মানে এটা ছাড়াও আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই এসকিউএল ইনজেকশনের মাধ্যমে সার্ভার লেভেলে আপনার কুইরি করে আপনার সিস্টেমে ইন্টারাপ্ট করতে পারি। তো এর মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে অর 1 = 1। এটা মূলত কি করে, এই কুইরিটা হচ্ছে আপনার ট্রু, মানে একটা যে কোনো এসকিউএল কুইরির মধ্যে বা এসকিউএল স্টেটমেন্টের মধ্যে যদি সেটা আপনার মানে স্যানিটাইজড না থাকে, সেক্ষেত্রে যে কোনো প্যারামিটারের ভ্যালুর পরে যদি কোনো অ্যাটাকার অন্য কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করে এবং যদি সেটা স্যানিটাইজ না থাকে, দ্যাট মিনস কুইরিটা যদি কমপ্লিটেড না থাকে, দেন কুইরিটা ব্রেক করবে, ব্রেক করে সে হচ্ছে ওই ভ্যালুর পরের থেকে অ্যাটাকার যে কুইরি দিবে সেটাকে সে ইনপুট হিসেবে নিবে এবং ডেটাবেজে কুইরি করবে। তো এটার মাধ্যমে মূলত আমরা যদি কোনো লগ ইন প্যানেল থাকে, ঠিক আছে, সেখানে আমরা আসলে এই ট্রু অথবা ফলস এই ধরনের স্টেটমেন্ট বা এই ধরনের কুইরি ইউজ করে আমরা ওই অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস পেতে পারি। আচ্ছা, এসকিউএল ইনজেকশনের টাইপস নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে এখানে অনেক ধরনের এসকিউএল ইনজেকশন আছে, ইনবাউন্ড এসকিউএলআই, আউটবাউন্ড এসকিউএলআই, ব্লাইন্ড এসকিউএলআই আছে।
এরর বেসড এসকিউএল ইনজেকশন আছে, বুলিয়ান বেসড এসকিউএল ইনজেকশন আছে, টাইম বেসড এসকিউএল ইনজেকশন আছে। তো এর মধ্যে আমরা মূলত আজকে ইউনিয়ন বেসড নিয়ে কথা বলবো। আমি ইন শর্টে বাকিগুলো একটু শর্টে বলে যাচ্ছি। সেটা হচ্ছে ব্লাইন্ড এসকিউএলআই সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক কোনো এরর মেসেজ কিংবা স্পেসিফিক কোনো সিমটমস বা হচ্ছে এই ধরনের কোনো কিছু নাই যেটা দেখে আমরা বুঝবো যে এইখানে স্কিল ইনজেকশন হতে পারে, বা স্কিল ইনজেকশন হলে কি ধরনের আমরা ডেটা আসলে এক্সফিল্ট্রেট করতে পারি। সেটা আসলে আমরা ব্লাইন্ডলি কুইরি করে একটার পর একটা মানে ওয়ান বাই ওয়ান ডেটাগুলোকে রিট্রাইভ করার ট্রাই করি। তো এই ব্লাইন্ড এসকিউএলআই মূলত আসলে ওয়ান কাইন্ড অফ আউটব্যান্ড এসকিউএলআই আর ইউনিয়ন বেসড, এরর বেসড এগুলো হচ্ছে ইনব্যান্ড এসকিউএল এর মধ্যে পড়ে। বুলিয়ান বেসড এসকিউএলআই হচ্ছে বুলিয়ান বেসড এসকিউএলআই এবং টাইম বেসড এসকিউএলআই হচ্ছে ব্লাইন্ড এসকিউএল এর মধ্যে পড়ে। তো টাইম বেসড বুলিয়ান বেসড এসকিউএল সেটা হচ্ছে আমরা কি করতে পারি, আমি একটু আগে একটা কুইরি দেখিয়েছি যে ওয়ান অর ওয়ান ইকুয়াল ওয়ান, এটা হচ্ছে ট্রু, এবং আমি যদি দিই ওয়ান ইকুয়াল টু দেন এটা হবে কি ফলস। সো এই ট্রু ফলস ব্যবহার করে আমরা মূলত এসকিউএল কুইরি করে সেখানে হচ্ছে আমরা মানে এসকিউএল কুইরি করে সেখানে আমরা মানে নেচারগুলো দেখতে পারি, মানে মানে ডেটাবেস থেকে যে এরর মেসেজগুলো আসে বা এরর মেসেজ ছাড়াও যে ধরনের ডেটা আসে সেই ডেটাকে আমরা ইন্সপেক্ট করতে পারি। টাইম বেসড এসকিউএল এর ক্ষেত্রে কি হয়, টাইম বেসড এসকিউএল এর ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু কুইরিজ আছে টাইম যেগুলো যে কুইরিগুলো ব্যবহার করে আমরা সার্ভারের রেসপন্স আমরা দেখতে পারি যে সার্ভারের রেসপন্স আসলে যেরকম এক্সপেক্টেড যেটা হওয়ার কথা সেটা থেকে আমরা ডিলে করাতে পারি কিনা, ঠিক আছে, এই ধরনের কিছু কুইরিজ আছে। আর এরর বেসড এসকিউএল ইনজেকশনের মধ্যে যখন আমরা ইউনিয়ন বেসড বা মানে ইউনিয়ন বেসড আমরা ফেল করি, ধরেন ইউনিয়ন বেসড এসকিউএল ইনজেকশন করতে গিয়ে আমরা ফুল ডেটা রিট্রাইভ করতে পারছি না, সেক্ষেত্রে আমরা এরর বেসড এসকিউএল ইনজেকশন ট্রাই করে দেখতে পারি। এর মধ্যে এক্সপাথ হচ্ছে অন্যতম, এক্সট্রাক্ট ভ্যালু, এই ফাংশন ব্যবহার করে আমরা ডেটা রিট্রাইভ করে আনতে পারি। আচ্ছা, আমি একটু বলে রাখছি, আমাদের এই স্লাইড শেষ হওয়ার পর আমার একটা লাইভ ডেমো আছে। লাইভ ডেমোতে আমরা আসলে দেখব যে কিভাবে এসকিউএল ইনজেকশন থেকে আমরা ওয়েব শেল ইনজেক্ট করে সিস্টেমে অ্যাক্সেস পাবো এবং সিস্টেমের মিসকনফিগারেশনকে কাজে লাগিয়ে আমরা কিভাবে রুট অ্যাক্সেস পেতে পারি। আচ্ছা, তো এসকিউএল ইনজেকশনের ইমপ্যাক্ট কি হতে পারে, আমরা ডেটা থেফট করতে পারি। মানে একটা ডেটাবেজের মধ্যে আসলে কি থাকে, ডেটাবেজের মধ্যে হচ্ছে সব ডেটাগুলো থাকে আপনার, এর মধ্যে ইম্পর্টেন্ট বা হচ্ছে সেনসিটিভ ডেটা যেটা থাকতে পারে, ধরেন ওয়েবসাইটে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থাকে, যে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থেকে মূলত ওয়েবসাইটের যদি সেটা ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে সেখানে প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে, বা হচ্ছে প্রোডাক্ট বেসড মানে ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকলে সেখানে ডেফিনেটলি পেমেন্ট গেটওয়ে থাকবে। পেমেন্ট গেটওয়েতে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে হচ্ছে প্রোডাক্ট পারচেসের মেকানিজম থাকতে পারে। সেটা যদি এপিআই বেসড না হয়ে থাকে, ওয়েবসাইট যদি এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইনফরমেশন গুলো তাদের সার্ভারে স্টোর করে রাখে, সেক্ষেত্রে আমরা ডেটাবেসকে যদি ডাম্প করতে পারি দেন আমরা এই সেনসিটিভ ডেটাগুলো পেয়ে যাব, কাস্টমার ডেটা। প্লাস যদি অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থাকে সেই অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলের মানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, পাসওয়ার্ড এবং আদার্স কোনো যদি সেনসিটিভ ডেটা থাকে, ফর এক্সাম্পল এপিআই কি, হ্যাঁ, এই ধরনের ডেটাগুলো আমরা রিট্রাইভ করতে পারবো। অথেন্টিকেশন বাইপাস করতে পারবো বুলিয়ান বেসড এসকিউএল ইনজেকশন দিয়ে। রিমোট কমান্ড অথবা কোড এগুলো আমরা এক্সিকিউট করতে পারবো যদি ওই ডেটাবেস ইউজার প্লাস ওই ওয়েব অ্যাপ্লিকেশনটা যেই ইউজারের আন্ডারে রান করতেছে এই ইউজারের যদি ফাইল প্রিভিলেজ, মানে ফাইল প্রিভিলেজ আমি বলতে আমি মিন করছি যে স্পেসিফিক কোনো ডিরেক্টরিতে যদি ফাইলের রাইট অথবা মানে রাইট এবং রিড পারমিশন থাকে, দেন আমরা সেই স্পেসিফিক ডিরেক্টরিতে আমরা রিমোট কোড
ইনজেক্ট করতে পারবো, প্লাস এসকিউএল কুইরির থ্রুতে আমরা রিমোট কমান্ডও এক্সিকিউট করতে পারি। আচ্ছা, এরপরে আমরা জানবো যে কেন এসকিউএল ইনজেকশন হয়। এসকিউএল ইনজেকশন হয় বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে আনস্যানিটাইজড ইউজার ইনপুট, মানে আমরা যখন যে কোনো একটা প্যারামিটারে ইউজার থেকে ইনপুট নিব, সেই ইনপুটটা যদি স্যানিটাইজড না হয়ে থাকে, দ্যাট মিনস ইউজার যে ইনপুটটা, ফর এক্সাম্পল আমার ওই ফিল্ডে ইনপুট মানে আমি এক্সপেক্টেড হচ্ছে ইন্টিজার অথবা নিউমেরিক ভ্যালুস, সেখানে ইউজার যদি স্পেশাল ক্যারেক্টার ইনপুট দেয় এবং সেই স্পেশাল ক্যারেক্টার গুলো যদি আমি স্যানিটাইজড না করি, দেন কি হবে, আমার অ্যাপ্লিকেশন, আমার ডেটাবেস কিংবা সার্ভার আনইউজুয়াল বিহেভিয়ার করবে। দ্যাট মিনস সেই ইনপুটটা ডেটাবেস কিংবা অ্যাপ্লিকেশন কিংবা সার্ভার ইনপুট হিসেবে নিবে এবং সেটাকে প্রসেস করবে। এখন প্রসেস করার সময় যদি মানে ধরেন কোডের মধ্যে তো ডেফিনেটলি স্পেসিফিক ভ্যালুসের এগেনস্টে স্পেসিফিক বিহেভিয়ার বা মানে থাকবে, তো সেখানে যদি উল্টাপাল্টা কোনো স্পেশাল ক্যারেক্টার বা উল্টাপাল্টা কোনো ইনপুট দেয়, সেক্ষেত্রে সে আনইউজুয়াল বিহেভিয়ার করবে, কারণ এই ইনপুটগুলো সে আসলে কিভাবে প্রসেস করবে সেটা সে বুঝতে পারে না। এক্সাম্পল, ভালনারেবল কোড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট ফ্রম প্রোডাক্টস হোয়ার আইডি, হ্যাঁ, এই আইডি প্যারামিটারটা কিন্তু আসলে স্যানিটাইজড না। কেন স্যানিটাইজড না? ধরেন এই কুইরিটা যখন আমি হচ্ছে আমার কোডে থাকবে, সেক্ষেত্রে এইটার তো এই আইডি, এটা তো একটা প্যারামিটার, ঠিক আছে, এর এগেইনস্ট একটা ভ্যালু থাকবে। এখন এই ভ্যালুর পরে যদি আমি কোনো ইনপুট দেই, এইটা আসলে তখন ডেটাবেজে পাস হবে। কেন পাস হবে? কারণ এটাকে আমি কমপ্লিট কুইরি বলতে পারি না, আমি কুইরিটা আসলে কমপ্লিট করি নাই, ঠিক আছে। কুইরিটা কমপ্লিট না হওয়ার কারণে সে ওই ইনপুটটা ডেটাবেজে পাস করবে এবং ডেটাবেজ যখন এই কুইরিটা প্রসেস করতে পারবে না, ডেটাবেজে ডেফিনেটলি একটা ফরম্যাট আছে যে এই ফরম্যাটে এই ধরনের স্টেটমেন্টগুলো ব্যবহার করলে তবেই ডেটা রিট্রাইভ হবে বা ডেটাবেস প্রসেস করবে। তো সেক্ষেত্রে সে প্রসেস করতে পারবে না, সে আনইউজুয়াল বিহেভিয়ার করবে এবং এরর মেসেজ শো করবে, ঠিক আছে। সো এরর মেসেজ যখন শো করবে, তখনই আসলে আমরা বুঝতে পারবো যে এখানে ভালনারেবিলিটি এক্সিস্ট করতেছে। তারপর হচ্ছে কমন ইনজেকশন পয়েন্টস, যেমন হচ্ছে হোয়ার ক্লজ, অর্ডার বাই, হ্যাঁ, টেবিল কলাম, এই ধরনের স্টেটমেন্টগুলো মূলত যেখানে যেই কুইরিগুলোতে বা যেই প্যারামিটারগুলোতে ব্যবহার করা হয়ে থাকে, সেখানে মূলত ইনজেকশন আমরা করতে পারবো। সব পয়েন্টে যে সব প্যারামিটারে যে আমরা আসলে ইনজেকশন করতে পারবো এমনটা না, সব প্যারামিটারে ভালনারেবিলিটি থাকবে এমনটা না। তো সেটা আসলে কিভাবে আমরা বের করতে পারি সেটা আমরা ডেমোতে দেখব। ফাইন্ডিং ভালনারেবল প্যারামিটারস, যেমন এখানে ইনজেক্টিং দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল কোট, হ্যাঁ, তারপর হচ্ছে কোলন বা হচ্ছে সেমিকোলন, হ্যাঁ, অর 1=1, এই ধরনের কুইরিগুলো আমরা ইনপুট দিয়ে দেখতে পারি যে আসলে অ্যাপ্লিকেশন রেসপন্স বা সার্ভারের রেসপন্স বা অ্যাপ্লিকেশন রেসপন্স দেখে আমরা আইডিয়া করতে পারি যে এখানে আসলে ভালনারেবিলিটি এক্সিস্ট করে কি করে না। তো ভালনারেবিলিটি এক্সিস্ট, ধরেন আনইউজুয়াল বিহেভিয়ার যদি আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা ফার্দার ইন্সপেক্ট করি যে এখানে আসলে কিভাবে আসলে ভালনারেবিলিটি এক্সিস্ট করে কিনা, ঠিক আছে, সেটা আমরা আসলে চেক করব। টেস্ট ইনপুটস উইথ স্কেল মেটা ক্যারেক্টার্স, আমরা হচ্ছে স্কেলের মেটা ক্যারেক্টার্স গুলো দিয়ে ইনপুট দিয়ে মূলত আমরা টেস্ট করতে পারি। তারপর হচ্ছে যে আনএক্সপেক্টেড ডিবি রেসপন্স, হ্যাঁ, বা টাইম ডিলেস, যদি ধরেন 1 মিলি সেকেন্ডের পরিবর্তে 5 মিলি সেকেন্ড বা 20 মিলি সেকেন্ড ডিলে হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এখানে আসলে কুইরি ইনজেক্ট হচ্ছে এবং রেসপন্সে আমরা আসলে এই ইনজেক্টেড যে ভ্যালুটা সেটা আমরা পাচ্ছি। এরপর হচ্ছে ইউনিয়ন বেসড এসকিউএল ইনজেকশন। ইউনিয়ন সিলেক্ট হচ্ছে এমন একটা স্টেটমেন্ট, ধরেন
যেই আমি একটু আগে যে কুইরিটা দেখিয়েছি সেই কুইরিতে এসকিউএল ইনজেকশন এক্সিস্ট করে। তো এখানে যখন আমি আমার নিজের কুইরি ইনজেক্ট করব, তখন ধরেন আমি ইনজেক্ট করলাম যে আমি এই ডেটাবেজের যে ইউজারগুলো আছে সেই ইউজারের নামগুলো আমি রিট্রাইভ করতে চাই। তো ডেফিনেটলি আমি সেখানে একটা স্পেসিফিক কুইরি ইনজেক্ট করব। এই কুইরিগুলো একসাথে মানে ডেটাবেজে মানে পাস করার জন্য বা ডেটাবেস প্রসেস করার জন্য মূলত ইউনিয়ন সিলেক্টটা আমরা ব্যবহার করে থাকি, যেন ডেটাবেস টোটাল কুইরিটাকে মানে ওর যে নিজের কুইরি আছে সেটার সাথে আমি যে কুইরিটা ইনজেক্ট করতেছি এটা সহ একসাথে ডেটাবেসে কুইরি করে এবং হচ্ছে ফাইনাল রেজাল্টটা আমাকে রেসপন্সে শো করবে। সো এই কারণে আমরা মূলত ইউনিয়ন সিলেক্ট স্টেটমেন্টটা ইউজ করে থাকি। আচ্ছা, যেমন পেলোড হিসেবে এক্সাম্পল পেলোড হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন সিলেক্ট নাল কে এটা আমরা ধরতে পারি একটা কলাম নেম, তারপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম ইউজার্স। এই কুইরিটা যখন আমি পাস করব হ্যাঁ ফ্রম ইউজার্স, তো এটাকে মানে টোটাল কুইরিটাকে একসাথে করার জন্য মূলত ইউনিয়ন সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করা হয়ে থাকে। এরপর হচ্ছে এক্সট্রাক্টিং, মানে এটা তো জাস্ট একটা এক্সাম্পল যে আমরা শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ডকে রিট্রাইভ করছি। আমরা চাইলে মানে ওই স্পেসিফিক মানে একটা ডেটাবেজে তো আসলে টেবিল থাকে, সেই টেবিলের আন্ডারে কিছু কলাম থাকে। তো স্পেসিফিক কলামগুলো আমরা নিয়ে স্পেসিফিক টেবিলের এগেইনস্টে আমরা কুইরি করতে পারি, অথবা আমরা টোটাল ডেটাবেজের টেবিল এবং কলামকে ডাম্প করার জন্য সেই ধরনের কুইরিও আমরা রাইট করতে পারি ফুল ডেটাবেস ডাম্প করার ক্ষেত্রে। এরপরে ধরেন আমরা এসকিউএল ইনজেকশন করতে সক্ষম হলাম। আমি একটু প্রিভিয়াস স্লাইডে ব্যাক যাই। এখানে হচ্ছে আমি কিছু জিনিস মেনশন করে যাই যেন পরবর্তীতে আপনাদের ডেমো দেখাতে হলে সুবিধা হয় আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ধরেন আমরা ইনজেকশন পয়েন্ট পাইলাম। ইনজেকশন পয়েন্ট পাওয়ার পর সেখানে আমরা আসলে যদি আমি ইউনিয়ন বেসড এসকিউএল কথা বলছি, সেখানে আমরা প্রথমে অর্ডার বাই ক্লজ ইউজ করে আমরা ফাইন্ড আউট করব যে আসলে কতগুলো কলাম এই ডেটাবেজে রয়েছে বা এই ভালনারেবল পয়েন্টটাতে কতগুলো কলাম রয়েছে। সেই কলাম ফাইন্ড আউট করার পরে সেখানে আমরা ইউনিয়ন সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করব যে ভালনারেবল কলাম আসলে কোনটা। সো ভালনারেবল কলাম যখন আমরা পেয়ে যাব, ওই স্পেসিফিক ভালনারেবল কলামে আমরা আমাদের নিজস্ব কুইরিগুলো আমরা ইনজেক্ট করতে পারবো। আমরা সেখানে কমান্ড এক্সিকিউশন ট্রাই করতে পারবো। আমরা সেখানে ওয়েব শেল ইনজেক্ট করার যে মানে কোড ইনজেকশনের যে মেথোডোলজি সেগুলো আমরা সেখানে ট্রাই করতে পারবো। আচ্ছা, ধরেন আমরা ভালনারেবল কলাম পেয়ে গেছি। এরপরে আমরা কি চেক করব, মানে আমাদের যে কিল চেইন টেকনিকটা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা ফাইল প্রিভিলেজ চেক করব যে ওই স্পেসিফিক যে এসকিউএল ইউজারটা, মানে আপনার ওই ওয়েব অ্যাপ্লিকেশনটা ডেফিনেটলি একটা ইউজারের এগেইনস্টে রান করতেছে এবং ডেফিনেটলি একটা এসকিউএল ইউজার রয়েছে। আমি এখানে মাইএসকিউএল দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এখানে এমএস এসকিউএল থাকতে পারে বা হচ্ছে ওরাকলের ডেটাবেস থাকতে পারে। আমি এখানে মাইএসকিউএল দিয়ে মূলত ডেমোটা দেখাবো। তো এখানে আমি মাইএসকিউএল এর কুইরি এখানে লিখে মানে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইল প্রিভিলেজটা আমরা চেক করব কিভাবে, সিলেক্ট ফাইল প্রিভ ফ্রম mysql.user where user equal user, মানে আমরা এখানে দেখতে মানে আমরা এখানে কি চেক করতেছি যে এই mysql যে ইউজারটা রয়েছে এই ইউজারের ফাইল প্রিভিলেজ মানে তার ফাইল রিড বা রাইট করার পারমিশন ওই সিস্টেমে আছে কিনা এটা আমরা চেক করতেছি। ধরেন এটা যদি ফেল করে সেক্ষেত্রে আমরা লোড ফাইল ফাংশন ব্যবহার করতে পারি। লোড ফাইল দিয়ে দেখতে পারি যে আসলে সেই ফাইল রিড করতে পারতেছি কিনা। ঠিক আছে, সো এইভাবে মূলত আমরা আসলে চেক করতে পারি যে আসলে তার এই ইউজারটার মূলত ফাইল রাইটিং ক্যাপাবিলিটিস আছে কিনা।
জাস্ট এ মিনিট। সরি ফর দ্য ইন্টারাপশন। আমার স্ক্রিন ভিজিবল এবং আমি অডিবল, রাইট? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শোনা হচ্ছে। ওকে। সো এই স্টেটমেন্টগুলো মানে এই কুইরিজ গুলো ব্যবহার করে আমরা মূলত ফাইল প্রিভিলেজ চেক করতে পারি। এখানে একটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে এসকিউএল, যেই এসকিউএল ইউজারটা মূলত রান করছে এই অ্যাপ্লিকেশনটা, এই এসকিউএল ইউজারটা যদি কোনো ফাইল রাইটিং ক্যাপাবিলিটিস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কোড ইনজেক্ট করতে পারবো না, মানে তার ফাইল প্রিভিলেজ ডেফিনেটলি থাকতে হবে। এরপর হচ্ছে আমরা ওয়েব শেল আসলে কিভাবে ইনজেক্ট করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল প্রিভিলেজ দরকার মাইস্কেল রিডারের। এরপরে ইনটু আউট ফাইল অথবা হ্যাঁ, ইনটু আউট ফাইল দিয়ে মূলত আমরা একটা পিএইচপি ওয়েব শেল অথবা যে কোনো কোড আমরা ইনজেক্ট করতে, সেটা পিএইচপি হতে পারে বা যে কোনো কোড মূলত আমরা সেখানে ইনজেক্ট করতে পারবো। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট, আমরা একটা পিএইচপি কোড দেখতে পাচ্ছি যেটা মূলত সিস্টেম শেল রান করে। এখানে সিএমডি প্যারামিটার দিয়ে আমরা মূলত ওই সিস্টেমে যে কোনো ধরনের কমান্ড এক্সিকিউট করতে পারবো এবং আউটপুট পেতে পারবো। এবং ইনটু আউট ফাইল দিয়ে এখানে var www.html shell.php, এই shell.php নামে একটা ফাইল ক্রিয়েট হবে, যেই ফাইলের মধ্যে আমার এই পিএইচপি কোডটা ইনজেক্ট হবে এবং ওই সিস্টেমে মূলত হচ্ছে var www.html এই ডিরেক্টরিটা এই মাইস্কেল ইউজারের জন্য রাইটেবল। এই কারণে আমরা স্পেসিফিক ওই ডিরেক্টরিতে এই ফাইলটা ড্রপ করব। যদি এই ডিরেক্টরিটা রাইটেবল না থাকে তাহলে কিন্তু আমাদের শেল ইনজেক্ট মানে এই ফাইলটা ক্রিয়েট হবে না। বা আমরা যদি অন্য কোনো ডিরেক্টরিতে মানে ধরেন ইউজারটার রাইট পারমিশন শুধুমাত্র এই স্পেসিফিক ডিরেক্টরিতে আছে, এর বাইরে যদি অন্য কোনো ডিরেক্টরিতে আমরা ফাইল ড্রপ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আসলে ফাইল আপলোড হবে না। তো সেক্ষেত্রে ফাইল পাথ যেটা, সেটাও আমাদের আসলে ফাইন্ড আউট করতে হবে। ওকে, এরপরে হচ্ছে প্রিভেন্ট আমরা কিভাবে করব। প্রিভেন্ট করার জন্য আমাদের কি প্রিপেয়ার্ড স্টেটমেন্ট এবং মানে কুইরিজ গুলোকে আসলে প্যারামিটারাইজড করতে হবে। যেমন কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে ভালনারেবল কোড কোনটা, ঠিক আছে। এখানে এই প্রথম 2 লাইন যেখানে হচ্ছে আমরা আইটি প্যারামিটারটাকে গেট করতেছি, থার্ড লাইনে হচ্ছে আমরা কি করতেছি, থার্ড লাইনে সরি আচ্ছা, থার্ড লাইনে হচ্ছে আমরা প্যারামিটারটাকে প্রিপেয়ার্ড স্টেটমেন্টের থ্রুতে আমরা একটা আলাদা আরেকটা ভ্যারিয়েবলে আমরা নিচ্ছি, নেওয়ার পর প্যারামিটারটাকে আমরা ইন্টিজার দিয়ে বাইন্ড করে দিচ্ছি। দ্যাট মিনস যখন এই আইডির পরে ধরেন কোনো ভ্যালু আছে 1 2 3, এরপরে আমরা মূলত কি ইনজেক্ট করা শুরু করি। তো এইটা করলে কি হবে, এরপরে আমরা মূলত হচ্ছে ওই ভ্যারিয়েবলটাকে এক্সিকিউট করতেছি। তো এটা করলে কি হবে, যখন কোনো অ্যাটাকার ওই ভ্যালুর পরে তার নিজের কুইরি ইনজেক্ট করা ট্রাই করবে অথবা কোনো স্ট্রিং দিবে বা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেখার চেষ্টা করবে যে আসলে ডেটাবেস আনইউজুয়াল বিহেভিয়ার করে কিনা বা আনইউজুয়াল কোনো রেসপন্স ব্যাক করে কিনা, তখন সে আসলে সেটা করতে পারবে না বা কুইরিটা আসলে ব্রেক হবে না। কুইরিটা ওই ভ্যালু পর্যন্তই এক্সিকিউট করবে। তার অ্যাটাকার যদি কোনো কুইরি ইনজেক্ট করা ট্রাই করে, সেটা সে
মানে ইন্টিজার হিসেবে নিবে, ঠিক আছে, সেটা সে কুইরি হিসেবে নিবে না এবং সে ডেটাবেজে ওইটাকে পাস করবে না। তখনই মূলত আসলে সে আর মানে এসকিউএল কুইরি ইনজেক্ট করতে পারবে না, ঠিক আছে। এছাড়া হচ্ছে আমরা ভার্বস মানে এরর মেসেজ বা হচ্ছে ডিবাগ মুড যেগুলো আমাদের থাকে, আমরা হচ্ছে ডেভেলপার ইউজুয়ালি হচ্ছে ডিবাগ মুড ইনেবল করে কাজ করে অনেক সময়। তো সেগুলো প্রোডাকশনে মূলত আমাদের এই ডিবাগ মুড ইনেবল থাকা যাবে না। হ্যাঁ, ডিবাগ মুড ইনেবল না থাকলেও আসলে অনেক সময় এই ধরনের অ্যাটাক থেকে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি। এরপরে আমরা কথা বলবো মিসকনফিগার সুডোয়ার্স ফাইল। ফর এক্সাম্পল, আমাদের শেল ইনজেক্ট হয়ে গেছে, আমরা একটা ধরেন শেল পেয়ে গেছি, ওয়েব শেল পেয়ে গেছি। এরপরে আমরা কি করব, ওই সিস্টেমে একটা ইউজারের অ্যাক্সেস পেয়ে গেছি, ডেফিনেটলি সেটা লোয়ার প্রিভিলেজ থাকবে। মিসকনফিগার সুডোয়ার্স ফাইলের মধ্যে একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। আচ্ছা, এর আগে সুডোয়ার্স ফাইলটা কি সেটা আমি একটু শর্টে বলি। সুডোয়ার্স ফাইল হচ্ছে যেখানে অ্যাপার্ট ফ্রম রুট আদার্স যে ইউজার গুলো থাকবে, সেই ইউজার্স গুলোর যদি কোনো কমান্ড রুট প্রিভিলেজ নিয়ে এক্সিকিউট করাতে হয় সিস্টেমে, সে সেই কমান্ডগুলো মূলত আমরা এই সুডোয়ার্স ফাইলের মধ্যে দিয়ে রাখি, যেন ওই ইউজারটা সুডো মানে সুডো কমান্ড ইউজ করে মানে ওই স্পেসিফিক কমান্ডগুলো সে ওই সিস্টেমে রুট প্রিভিলেজ নিয়ে এক্সিকিউট করাতে পারে। ফর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পাইডার হচ্ছে একটা ইউজার, সে তাকে হচ্ছে সুডোয়ার্স ফাইলের মধ্যে bin/cp মানে হচ্ছে তাকে কপি করার একটা প্রিভিলেজ দেয়া হয়েছে, যে প্রিভিলেজটা মূলত সে কি জন নামের ইউজারের হোম ফোল্ডারে তার যে হোম ফোল্ডারের ফাইলস বা যে ডেটাগুলো আছে সেগুলোকে সে কপি করতে পারবে সুডো ইউজ করে। ইউজুয়ালি কি একটা মানে ইউজার আরেকটা ইউজারের হোম ফোল্ডার অ্যাক্সেস করতে পারবে না অ্যাপার্ট ফ্রম রুট ইউজার, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিসকনফিগারেশন। অনেক সময় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা বিভিন্ন অপারেশন পার্সপেক্টিভে এই শুটার্স ফাইলগুলো তারা কনফিগার করে থাকেন, কিন্তু স্পেসিফিক অপারেশন এক্সিকিউট হয়ে যাওয়ার পর তারা কি করেন, এই কনফিগারেশন গুলো পুনরায় মানে রিভার্ট করে না, রিভার্স ব্যাক করে না, তারা এই কনফিগারেশন গুলো সেভাবেই ফেলে রাখে। তো কি হয়, পরবর্তীতে ধরেন সিস্টেমের অ্যাক্সেস যদি কোনো ইন্ট্রুডারের হাতে পড়ে যায়, তখন সে এই মিসকনফিগারেশন গুলো কাজে লাগিয়ে সিস্টেমে বিভিন্ন ধরনের ল্যাটারাল মুভমেন্ট প্লাস আপনার প্রিভিলেজ এসকেলেশন করতে পারবে। কনসিকুয়েন্স কি, আদার ইউজার্স বা রুট ইউজারের প্রিভিলেজ নিতে পারবে, তারপর ল্যাটারাল মুভমেন্ট করতে পারবে বা ফুল সিস্টেমকে কম্প্রোমাইজ করতে পারবে। আচ্ছা, মিসকনফিগার শুটার্স ফাইল আমরা আসলে কিভাবে এটাকে অ্যাভয়েড করতে পারবো? প্রত্যেকটা ইউজারের জন্য লিস্ট প্রিভিলেজ তো ডেফিনেটলি এই প্রিন্সিপাল অ্যাপ্লাই করতেই হবে। প্লাস হচ্ছে এই ওয়াইল্ড কার্ড বা মানে নো পাস ডাব্লিউডি, আমি একটু আগে যেটা দেখালাম যে নো পাস ডাব্লিউডি, যে পাসওয়ার্ড লাগবে না, ঠিক আছে, এই কমান্ড এক্সিকিউশনের ক্ষেত্রে। তো এই ধরনের ওয়াইল্ড কার্ড এন্ট্রি গুলো মূলত আমাদের অ্যাভয়েড করলে বেটার হয়, যদি না বিজনেস রিকোয়ারমেন্ট থাকে, বা বিজনেস রিকোয়ারমেন্ট থাকলেও স্পেসিফিক অপারেশন মানে এক্সিকিউট হয়ে যাওয়ার পর ডেফিনেটলি এই কনফিগারেশন গুলোকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে বা এই ওয়াইল্ড কার্ড গুলোকে বন্ধ করে দিতে হবে। এবং এই শুডোয়ার্স ফাইলগুলো মূলত আমরা রেগুলার বেসিসে অডিট করতে হবে যে এখানে আসলে মিসকনফিগার কোনো এন্ট্রি আছে কিনা। সেই এন্ট্রি থাকলে সেগুলো হচ্ছে আমরা যদি যেটা দরকার সেটা রাখবো, যেটা দরকার না সেটাকে আমরা ফেলে দিব। ওকে, সো এই সেশনের পর মানে এই প্রেজেন্টেশনের পর আমি আমার লাইভ ডেমোতে চলে যাব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন, বা আমার লাইভ ডেমো দেখানোর পরেও করতে পারেন। Any question?
কয়েকজন হ্যান্ড রেজ করছে মেবি। সাজিদ একটু দেখো যে জি, ফয়সাল মাহমুদ। আহ, ভাইয়া আমরা লাইভ ডেমোর পরে কিউএনএটা নেই। হ্যাঁ, তখন একসাথে নিয়ে নিও। ওকে, পাবন ভাই আপনি লাইভ ডেমোতে চলে যান। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে লাইভ ডেমোতে চলে যাচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের এটা এটা হচ্ছে একটা মূলত স্ক্রিন ইনজেকশনের থ্রুতে একটা সিস্টেমে কিভাবে আমরা অ্যাক্সেস পেতে পারি, এটার জন্য একটা ল্যাব আমি প্রিপেয়ার করেছি। আমরা ল্যাবটাতে এন্ট্রি করি। আচ্ছা, এন্টার করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের পেজ আছে, home.php, ঠিক আছে। এরপর হচ্ছে about.php, কি লেখা আছে দেখতেছি, দিস ইজ ভালনারেবল ল্যাব ফর স্কিল ইনজেকশন প্র্যাকটিস এন্ড পিপল এসকেলেশন এক্সারসাইজ এনজয় এন্ড হ্যাক এথিক্যালি। আমরা একটু পেজগুলোকে আমরা একটু দেখি যে আসলে সোর্স কোডে কিছু আছে কিনা। এখানে একটা style.css ফাইল আছে, home.php ফাইল আছে, about.php আপনার আছে। আপনার প্রবাবলি জাস্ট সাবলাইম টেক্সট দেখা যাচ্ছে। সাবলাইম টেক্সট দেখা যাচ্ছে? আপনার শুধু সাবলাইম টেক্সট দেখা যাচ্ছে প্রবাবলি। এখন হ্যাঁ, অল ওকে, কন্টিনিউ। ওকে, সো আমরা ল্যাবটাতে এন্টার করি। সো এখানে যেটা বলছিলাম, হোম হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, ড্যাশবোর্ড আছে। আচ্ছা, ড্যাশবোর্ডে কি লেখা? আর ইউ লুকিং ফর দ্য ভালনারেবল পয়েন্ট? আই থিঙ্ক ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, বাট সামথিং, কিছু একটা আছে আর কি। তো আমরা একটা একটা করে আসলে পেজগুলো একটু ইন্সপেক্ট করি যে আসলে পেজগুলোতে কি ধরনের আমরা কোনো কিছু পাই কিনা। যেমন হচ্ছে এখানে style.css ফাইল আছে, ঠিক আছে, এখানে কিছু নাই। home.php, about.php, dashboard.php, এই তিনটা পেজই মূলত এখানে আছে। আচ্ছা, অ্যাবাউটে কিছু আছে কি না দেখি। ওকে, অ্যাবাউটেও আসলে ওইরকম রিমার্কেবল কিছু নাই। ড্যাশবোর্ডে
ড্যাশবোর্ডে আমরা একটু দেখি ড্যাশবোর্ডে কিছু আছে কিনা। এটা মূলত আমরা কি করছি, সোর্স কোড গুলো আসলে রিভিউ করতেছি না, সোর্স কোড গুলো চেক করে দেখতেছি যে সোর্স কোডে অনেক সময় কি হয়, সোর্স কোডের মধ্যে হচ্ছে কমেন্ট আকারে অনেক সেনসিটিভ বা হচ্ছে মানে লুক্রেটিভ ডেটা থাকতে পারে, যেগুলোকে আমরা ইউজ করতে পারি, আমাদের ইউটিলাইজ করতে পারি আমাদের অ্যাটাক সিমুলেশনের ক্ষেত্রে। তো এখানেও আসলে রিমার্কেবল কিছু আমরা পেলাম না। তো এখানে ইন্ডেক্স ডট পিএইচপি এটার মধ্যে কিছু আছে কিনা সেটাও আমরা চেক করি। এখানে স্টাইল সিএসএস ফাইল, একটা ইমেজ ফাইল আর হোম ডট পিএইচপি ছাড়া উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। তাহলে এখন আমরা কিভাবে আসলে মানে আমাদের তো কোনো ভালনারেবল প্যারামিটার থাকতে হবে, কোনো ফিল্ড থাকতে হবে যেখানে মূলত আমরা কোনো আমাদের মানে ইনপুট দেওয়ার মতো ফিল্ড থাকতে হবে। তো ইনপুট ফিল্ড না থাকলে আসলে আমরা ইনজেক্টটা কিভাবে করব? তো সেক্ষেত্রে আমরা এখানে একটা টুল ইউজ করব, যেটা আমি ফার্স্টে বলে এসেছি, ডিড বাস্টিং বা ডিড সার্চ বা ডিড লিস্টিং, যেটাই বলেন এখন অনেক ধরনের টুলই আসলে অ্যাভেলেবল। আমি এখানে ডিড সার্চটা ইউজ করছি, ঠিক আছে। ডিড সার্চটা কি করবে, এখানে এই ওয়েব অ্যাপ্লিকেশনে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে সে ক্রল করবে। হ্যাঁ, ক্রল করে মূলত মানে ক্রলিংটা আসলে কিভাবে করে, সে হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড আছে, কিওয়ার্ড লিস্ট ধরে সে ট্রাই করে দেখে যে এখানে এই ধরনের কোনো ফাইল আছে কিনা, এই ধরনের কোনো ফোল্ডার আছে কিনা, সেগুলোকে সে হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করে দেখে যে আসলে রেসপন্সটা কি ব্যাক করতেছে, এবং সেটা সে সেখানে এখানে আমাদেরকে শো করবে। তো আমি টুলটা একটু রান করি। এখানে -u দিয়ে আমরা আমাদের যে ইউআরএলটা, সেটা ইউআরএলটা আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে। আর -e দিয়ে আমরা আসলে কি ধরনের এক্সটেনশন নিয়ে আমরা ওয়ার্ড লিস্টটা চালাবো, ধরেন পিএইচপি, টিএক্সটি, জিপ, এসকিউএল, ব্যাক, ঠিক আছে, এই ধরনের কোনো ফাইল যদি থেকে থাকে তো সে আমাদেরকে রেসপন্সে সেটা দেখাবে। এখানে হতে পারে অনেক সময় হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকআপ, ঠিক আছে, বা হচ্ছে সেটা ডট ব্যাক এক্সটেনশনে বা জিপ আকারে থাকতে পারে। সেটা থাকলে আমরা ফুল ওয়েবসাইটটা ডাম্প করে ফেলতে পারবো। আবার অনেক সময় ডেটাবেজের ব্যাকআপ ফাইল ডট এসকিউএল এক্সটেনশনে ডাম্প করার পর অ্যাডমিনিস্ট্রেটররা সেটা ডিলিট করে না, যদি থেকে যায় সেটাও আমরা আসলে পেতে পারবো। লেটস ট্রাই দিস। Actually, let's see what we can retrieve from this command. It will take some times. এই যে এই ফাইলগুলোকে সে ট্রাই করছে রিকোয়েস্ট পাঠিয়ে দেখার, সে দেখতে পাচ্ছে যে এখানে 403 ফরবিডেন, হ্যাঁ, এই ধরনের রেসপন্স সে গেট ব্যাক করতেছে, মানে সার্ভার গেট ব্যাক করতেছে। It will take some time, but not more than 2 or 3 minutes. হ্যাকারদের আসলে একটু ধৈর্যশীল হতে হয়। অনেক সময় দেখা যায় যে একটা অ্যাপ্লিকেশন টেস্টিং করতে গিয়ে আমাদের 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন এরকম টাইমও লেগে যায় ভালো কোনো ফাইন্ডিং আসলে পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে about.php সে বের করছে, 200 রেসপন্স কোড দিচ্ছে, মানে এটা এক্সিস্ট করতেছে এবং এটা অ্যাক্সেসিবল। মানে আচ্ছা, পাপন ভাই, একজন এখানে কোশ্চেন করছে কোন ওয়ার্ড লিস্টে ইউজ করতেছেন। আচ্ছা, এখানে ওয়ার্ড লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আউটপুটে, সরি এটা না,
ওয়ার্ড লিস্টটা এটা হচ্ছে ডিফল্ট ওয়ার্ড লিস্ট, ঠিক আছে। এটা এর জন্য আসলে অনেকগুলো ওয়ার্ড লিস্টই আছে। এখানে ডিফল্ট ওয়ার্ড লিস্ট যেটা সেটাই, যেহেতু কোনো ওয়ার্ড লিস্ট মেনশন করি নাই আমার কমান্ডে, সো ডিফল্ট ওয়ার্ড লিস্ট যেটা সেটাই সে ইউজ করতেছে। আমরা চাইলে আসলে ওয়ার্ড লিস্ট মেনশনও করে দিতে পারবো যদি আমরা বড় কোনো ওয়ার্ড লিস্ট এক্সিকিউট করাতে চাই, অথবা আমাদের কাস্টমাইজড কোনো ওয়ার্ড লিস্ট আমরা এক্সিকিউট করাতে চাই, সেক্ষেত্রে স্পেসিফিক আপনার আছে সেটা দিয়ে আমরা ওই ওয়ার্ড লিস্টটাকে মেনশন করে দিতে পারবো স্পেসিফিক ফাইল ডিরেক্টরি মেনশন করে। আচ্ছা, এটা করতে থাকুক, আমি একটু এটা টুলের একটা ইউজ কেস কি কি থাকতে পারে সেটা একটু দেখাই। আচ্ছা ভাই, আরেকজন কোশ্চেন করছে জায়েদ বিন ইসলাম, উনি কোশ্চেন করছে ইজ ইট ওয়ার্কিং মাল্টি থ্রেড? ইয়েস, ইটস থ্রেড 25টা থ্রেড চলতেছে এখানে। আমরা চাইলে থ্রেডও কমায় বাড়ায় দিতে পারবো, সমস্যা নেই। সব ধরনের সরি, একটা হচ্ছে লেট মি শো ইউ অ্যাকচুয়ালি কি কি ধরনের আমরা প্যারামিটার এখানে ইউজ করতে পারবো। অনেক কিছু আমরা এখানে ইউজ করতে পারবো। স্পেসিফিক যে ওয়ার্ড লিস্ট, ঠিক আছে, ওয়ার্ড লিস্ট আমরা মাইনাস ওয়ার্ড লিস্ট দিয়ে স্পেসিফিক ওয়ার্ড লিস্ট আমরা মেনশন করে দিতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা কোশ্চেন কি ছিল, মাল্টি থ্রেডিং এর এই থ্রেড আমরা কমায় বাড়ায় দিতে পারবো। আরেকটা কোশ্চেন ছিল, সরি, একটা হচ্ছে ওয়ার্ড লিস্ট আর একটা হচ্ছে ট্রেডিং। আরেকটা কি কোশ্চেন ছিল? এই দুটো কোশ্চেন এখন আপাতত আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা মেথডও আসলে মেথড এখানে মূলত সেই গেট মেথডে ট্রাই করতেছে, আমরা চাইলে আসলে মেথডও চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। এখানে হেডার্স থেকে শুরু করে আসলে অনেক কিছুই আমরা এখানে ইউজ করতে পারবো। র্যান্ডম এজেন্ট আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। ধরেন অনেক সময় অনেক সার্ভার হচ্ছে এক্সেসিভ ওয়ার্ড লিস্ট যদি আমরা ইউজ করি, এক্সেসিভ রিকোয়েস্টের ক্ষেত্রে ব্লক করে দেয়। আমরা র্যান্ডম এজেন্ট করলে সেক্ষেত্রে এটা বাইপাস হতে পারে, বা হচ্ছে র্যান্ডম কুকি ইউজ করতে পারবো, টাইম আউট, ডিলে। হ্যাঁ, আমরা চাইলে প্রক্সি ইউজ করতে পারবো। হ্যাঁ, মানে ধরেন একটা নির্দিষ্ট পরিমাণ রিকোয়েস্টের পর সে আইপি চেঞ্জ করে ফেলবে, সেক্ষেত্রে আসলে ব্লক হওয়ার বা ফায়ারওয়াল কে মানে ফায়ারওয়াল বাইপাস করার একটা টেকনিক বলতে পারেন, ঠিক আছে। তারপরে যে রেট লিমিট আমরা আসলে এখানে আমরা ইয়ে করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, ক্রলিং করতে পারবো, ঠিক আছে। এরকম আরো বেশ কিছু প্যারামিটার আমরা এখানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেগুলোকে মডিফাই করে ইউজ করতে পারবো। আচ্ছা, ড্যাশবোর্ড ডট পিএইচপি পেয়েছে, ডিবি ডট পিএইচপি পেয়েছে। আচ্ছা, ডিবি ডট পিএইচপি আমরা মূলত আমাদের অ্যাপ্লিকেশনে দেখি নাই, আমরা একটু দেখি এখানে আসলে কিছু আছে কিনা। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে 0 বাইট, মানে সে ফাইল রিড করতে পারতেছে বাট ফাইলের কন্টেন্ট সে দেখতে পারতেছে না। বাট আমরা একটু তারপর চেক করে দেখি। হ্যাঁ, ডিবি ডট পিএইচপি এক্সিস্ট করে, বাট আমরা যদি সোর্স কোড ইন্সপেকশনে যাই, যেহেতু পিএইচপি কোড সেহেতু আমরা এইটা দেখতে পারবো না। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে 0 বাইট শো করতেছে। আচ্ছা, হোম ডট পিএইচপি, গ্রেট। আচ্ছা, ইনফো ডট পিএইচপি নামে একটা ফাইল পেয়েছি, এটা একটু আমরা চেক করি। এটা মূলত আমাদের এই অ্যাপ্লিকেশনের জার্নিতে নেই, এটা একটা হিডেন ফাইল।
ওকে, সো এটা একটা পিএইচপি মানে পিএইচপি ইনফো ফাইল, যেখানে মূলত আমরা আসলে সার্ভার রিলেটেড অনেক কিছু, মানে সার্ভারের ফুল পিএইচপি যে ইনফোগুলো, মানে পিএইচপি অ্যাপাচি সার্ভার যেটা চলতেছে সেই সার্ভারের অ্যাপাচি সার্ভারের ইনফরমেশনগুলো আমরা পাবো, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমের এটা হচ্ছে কার্নেল ভার্সন থেকে শুরু করে, হ্যাঁ, অনেক কিছুই আমরা এখানে পাবো। তো আমরা এখানে একটা জিনিস চেক করতে পারি যে এই অ্যাপ্লিকেশনটা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, এটা ওয়েবমাস্টার দ্য লোকাল হোস্ট, ইউজার গ্রুপ হচ্ছে www ডাটা, মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা www ডাটা এই গ্রুপের আন্ডারে রান করতেছে। আচ্ছা, ডকুমেন্ট রুট var www.html, আমরা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা মূলত সার্ভারের যে ডিরেক্টরিতে রান করতেছে সেই ডিরেক্টরিটা আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। সার্ভারের অ্যাড্রেস আছে, পোর্ট আছে, ঠিক আছে। সো আমাদের একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে আচ্ছা এই ডিরেক্টরিতে অ্যাপ্লিকেশনটা রান করতেছে, দ্যাট মিন্স এই ডিরেক্টরিটিতে আপনার এই মাইস্কিউএল ইউজার বা হচ্ছে মাইস্কিউএল ইউজার এবং অ্যাপ্লিকেশন ইউজার, তাদের এই ইউজারের হচ্ছে ফাইল রাইট পারমিশন বা রিড পারমিশন থাকতে পারে, মানে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, ভাইয়া আরেকজন কোশ্চেন করছে জাহিদ বিন ইসলাম, যে অ্যাপ্লিকেশন যদি জেএস অথবা পাইথন দিয়ে বানানো হয় তাহলে কি এই ধরনের কোনো টুল কাজ করবে? টুল কাজ অবশ্যই করবে, জেএস থাকুক পাইথন থাকুক, মোট কথায় টুলটা কি করতেছে এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। টুলটা করতেছে হচ্ছে এই অ্যাপ্লিকেশনে সে ডিরেক্টরি প্লাস হচ্ছে ফাইল ব্রুট ফোর্স করতেছে, এই নামে বা এই নামে কোনো ফাইল বা এই নামে কোনো ডিরেক্টরি আছে কিনা। যদি সেই ডিরেক্টরি এবং ফাইল অ্যাক্সেসিবল হয়, মানে কাস্টমারের কাছে, সে যদি তার কাছে যদি সেটা রিড পারমিশন থাকে, সে ডেফিনেটলি সেটা ক্রল করে বের করে ফেলতে পারবে। সেটা হতে পারে পাইথন, হতে পারে মানে পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক হতে পারে, পিএইচপি লারাভেল কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক হতে পারে, বা হচ্ছে জাভার ফ্রেমওয়ার্ক হতে পারে, এনিথিং যেটাই হোক না কেন, এই টুল ডেফিনেটলি কাজ করবে যদি সেই ফাইল বা ফোল্ডার অ্যাক্সেসিবল হয়, বা হচ্ছে মাইক্রোসফটের সার্ভারও হতে পারে। আচ্ছা, এখানে কোন একটা রিজনে হয়তোবা যেই ফাইলটাতে মূলত আসলে ভালনারেবল পয়েন্ট আছে সেটা এখানে গ্র্যাব করতে পারছি কিনা আমি একটু দেখি। মূলত আমাদের এখানে ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে স্মলার ডি, ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্যাপিটাল ডি। টুলটা টাইম নিচ্ছে বলে আমি হচ্ছে ডিরেক্টলি চলে গেলাম, কারণ দেখাতে টাইম কম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেজে ভিউ, মানে অনেকগুলো কোড রয়েছে। আমরা একটু কোডগুলো চেক করি। ওকে, hack the planet, if the system is broken, rewrite the rules, code to। আচ্ছা, এই কোডগুলো যখন আমরা ব্রাউজ করতেছি দেখতে পাচ্ছি এখানে আমাদের আইডি প্যারামিটার আমরা পেয়ে গেছি, ঠিক আছে, সাথে ভ্যালু। তো এটা হতে পারে আমাদের ইনজেকশন পয়েন্ট। আমরা একটা স্ট্রিং দিয়ে দেখতে পারি
নো রেজাল্টস ফাউন্ড। আচ্ছা, যেহেতু স্ট্রিং দেওয়ার কারণে এই নামে আসলে সে ভ্যালুর নিতে পারছে না, দ্যাটস ওয়াই সে বলছে নো রেজাল্টস ফাউন্ড। আমরা এখানে একটা কমেন্ট ব্রেক করার মানে কমেন্ট দিয়ে মানে কমেন্ট ব্রেক করার যে স্পেশাল ক্যারেক্টার সেটা দিয়ে আমরা আসলে ড্যাশ ড্যাশ স্পেস ড্যাশ এটা দিয়ে চেক করে দেখব যে আসলে কোয়েরিটা রান করছে কিনা বা কোয়েরিটা কাজ করছে কিনা। স্টিল নো রেজাল্টস ফাউন্ড, আমরা স্ট্রিংটা ফেলে দেই, এবার দিয়ে ট্রাই করি। ওকে, ইটস ওয়ার্কড। ঠিক আছে, আমাদের কমেন্ট আউট করার পরেও আসলে কোয়েরিটা কাজ করছে। তো আমরা যেটা বলেছিলাম যে অর্ডার বাই দিয়ে আমরা আসলে চেক করবো যে আসলে কত যদি এটা ভালনারেবল হয়ে থাকে কতগুলো কলাম সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, যেন আমরা ইউনিয়ন সিলেক্ট স্টেটমেন্টটা ইউজ করে ভালনারেবল কলাম বের করতে পারি। অর্ডার বাই 1, ওকে 1 is working. Order by 2, it's also working. Order by 3, এটাও ওয়ার্কিং। অর্ডার বাই 4, ওকে। অর্ডার বাই 4 আমরা যখন দিচ্ছি তখন বলছে নো রেজাল্টস ফাউন্ড। দ্যাট মিনস এখানে আমরা অ্যাজিউম করতে পারি যে এখানে 3টা কলাম এক্সিস্ট করতেছে। ঠিক আছে, যখন অর্ডার বাই 4 দিচ্ছি তখন সে কাজ করছে না। সো আমরা এখানে ইউনিয়ন সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করে দেখতে পারি 1 2 3, দেখতে পারি যে আসলে ভালনারেবল কলাম আমরা পাই কিনা। ওকে, সো 2 হচ্ছে আমাদের ভালনারেবল কলাম। আমরা একটু চেক করি যে আসলে আমরা ধরেন এখন আমরা এই ভালনারেবল কলামে মূলত আমাদের এসকিউএল কুইরিজ গুলো আমরা ট্রাই করে দেখব ইনজেক্ট করে যে কাজ করছে কিনা। ফর এক্সাম্পল আমরা একটু দেখি যে ডেটাবেস নেম আমরা রিট্রাইভ করতে পারি কিনা। এখানে আমরা ডেটাবেস ফাংশনটা ইউজ করলে যদি এটা ভালনারেবল হয়ে থাকে তাহলে সে ডেটাবেস নেমটাকে শো করবে। ওকে, স্পাইডার ডিবি, ইটস ইনজেক্টেড। ডেটাবেসের নাম হচ্ছে স্পাইডার ডিবি। আমরা একটু ইউজার দিয়ে দেখি যে কোন ইউজারের আন্ডারে রান করতেছে ডেটাবেসটা। ইউজার হচ্ছে স্পাইডার। আমরা ভার্সনটা চেক করে দেখতে পারি যে মাইস্কুয়েলের ভার্সনটা কত। ভার্সন হচ্ছে 5.7.44। ফাইন। পিএইচপি ইনফো পেজ থেকে আমরা ফাইল পাথ পেয়ে গেছি। এখন আমাদের চেক করতে হবে কি ফাইল প্রিভিলেজ এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, সো আমরা আমাদের স্লাইডে দেখেছি যে ফাইল আন্ডারস্কোর প্রিভ, এরপরে ফ্রম mysql.user where user equal, ঠিক আছে, মানে স্পেসিফিকলি যে ইউজারের আন্ডারে রান করতেছে এই ইউজারের আসলে ফাইল প্রিভিলেজ আছে কিনা। আচ্ছা, কোনো কিছু আমরা পাচ্ছি না এখানে, তো এটা আসলে বোঝাটা মুশকিল যে ফাইল প্রিভিলেজ আছে কিনা। আমরা একটু লোড ফাইলটা ব্যবহার করে দেখি। লোড ফাইল ফাংশন, ওকে, ইটিসি পাসডব্লিউডি আমরা রিড করতে পারতেছি। সো আমরা ধরে নিতে পারি যে এখানে আসলে ফাইল রিড রাইট পারমিশন থাকার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা যেহেতু আমাদের ফাইল প্রিভিলেজ মানে সরি ফাইল কি বলে ওটাকে সার্ভারের ফাইল আমরা মানে ফাইলের অ্যাপ্লিকেশনের ফাইল পাথ পেয়ে গেছি var www.html। সো আমরা ট্রাই করে দেখি যে এই ডিরেক্টরিতে আমরা কোনো কোড ইনজেক্ট করতে পারি কিনা। তো কোড ইনজেক্ট করার ওয়ে হচ্ছে এখানে আমরা আমাদের পিএইচপি কোডটা লিখব। আমি একটু
পিএইচপি কোডটা কপি করে নিয়ে আসতেছি। ভাইয়া একজন কোশ্চেন করছে মুমতাহিন আরফান, ও কোশ্চেন করছে এটা কি শুধু অ্যাক্সেসিবল ফাইলগুলাই বের করবে নাকি আনঅ্যাক্সেসিবল ফাইলগুলোকে বাইপাস করে অ্যাক্সেস করা যাবে? আনঅ্যাক্সেসিবল ফাইলকে বাইপাস করে অ্যাক্সেসিবল করা যাবে না, তবে আনঅ্যাক্সেসিবল ফাইল যদি থাকে সে রেসপন্সে শো করবে যে এটা আনঅ্যাক্সেসিবল কিনা, সেটা আমরা রেসপন্স কোড দেখে আমরা বুঝতে পারবো। যেমন এই ফাইলগুলো যেগুলো হচ্ছে 200 রেসপন্স কোড ব্যাক করতেছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে আমরা অ্যাক্সেস করতে পারতেছি 200 অ্যাপার্ট ফ্রম 200 অন্য কোনো রেসপন্স কোড যদি থাকতে পারে, যেমন 403 বা হচ্ছে 301 302, ঠিক আছে, রিডাইরেক্ট করে ডিফারেন্ট একটা পেজে নিয়ে যাবে। হ্যাঁ, তো এই ধরনের মানে রেসপন্স কোড দেখে আমরা বুঝতে পারবো যে কোন ফাইলটা অ্যাক্সেসিবল, কোন ফাইলটা অ্যাক্সেসিবল না, ঠিক আছে। সো বাইপাস করে আসলে ফাইল অ্যাক্সেসিবল করার জন্য এই টুল আমরা ব্যবহার করতে পারবো না। এই টুলটা শুধুমাত্র আমাদেরকে হেল্প করবে যে অ্যাক্সেসিবল হিডেন কোনো ফাইল বা ফোল্ডার খুঁজে পাওয়ার জন্য। আমাদের আরেকজন ভাইয়া কোশ্চেন করছে, জাবির আব্দুল্লাহ, তিনি কোশ্চেন করছে একটা টার্গেট ওয়েবসাইট যদি ফিনল্যান্ডের হয়, ওই টার্গেট ওয়েবসাইটের সব ডিরেক্টরি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, ইভেন টার্গেটের ভিউ সোর্সও যদি ভেরিয়েবলগুলো ফিনিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, তাহলে এইরকম টার্গেটকে কিভাবে ব্রুট ফোর্স করবো? কোনো ওয়ার্ড লিস্ট দিয়ে ফ্রোজিং করে অথবা এগুলো ইউজ করে কি করা যাবে কিনা? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন আমি তো বলেছি যে কাস্টম ওয়ার্ড লিস্ট আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আপনার ওই স্পেসিফিক অ্যাপ্লিকেশন, সেটা যদি কোন দেশের বললেন? আচ্ছা, যেই দেশেরই হোক, চাইনিজ হতে পারে বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ফিনল্যান্ড হতে পারে, ফিনল্যান্ড বা ইউরোপিয়ান অন্য কোনো জার্মান বা হচ্ছে স্প্যানিশ হতে পারে। তো সেক্ষেত্রে আপনার ওই অ্যাপ্লিকেশনটা ব্রাউজ করে মানে ম্যানুয়ালি ব্রাউজ করে একটু দেখতে হবে যে কোন ধরনের ল্যাঙ্গুয়েজে মূলত এটা করা, তার উপর বেস করে আপনাকে কাস্টম ওয়ার্ড লিস্ট প্রিপেয়ার করতে হবে। দেন অ্যাকচুয়ালি you can try with that word list, that whether you can get or whether you can retrieve any sensitive file or folder. ওকে, সো এই কোডটা আমরা ইনজেক্ট করব। এই কোডটা আসলে ওয়ান লাইনার একটা শেল কোড, যেখানে সিএমডি নামে একটা প্যারামিটার থাকবে এবং সিএমডির এগেইনস্টে আমরা কমান্ড মানে সিস্টেম কমান্ড এক্সিকিউট করতে পারবো। আচ্ছা, আমাদের এসকিউএল কুইরিটা কি ছিল? ইনটু আউট ফাইল, ঠিক আছে, ইনটু আউট ফাইল। এখানে আমরা যে ডিরেক্টরিটাতে আমরা শেলটা ড্রপ করাতে চাই সেই ডিরেক্টরিটা আমরা মেনশন করে দিব, ঠিক আছে, var www.html। ওকে, আচ্ছা সরি, এখানে আমরা ফাইল নেমটা আমরা মেনশন করে দিতে হবে যে কোন নামে আমরা ফাইলটা ড্রপ করতে চাই। আমরা দিলাম shell.php। ওকে, লেটস চেক shell.php নামে কোনো ফাইল আসলে ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা, বলতেছে নট ফাউন্ড, সরি, এখানে আমার হচ্ছে ওকে, মনে হচ্ছে যে হয়েছে না, এবার নট ফাউন্ড দেয় নাই। তো আমরা ট্রাই করি আসলে কোনো সিস্টেম কমান্ড আমরা রান করতে পারি কিনা। সিএমডি ইকুয়াল সাপোজ আমরা দেখি আইডি। ওকে, শেল ড্রপড, কমান্ড এক্সিকিউটিং, ইটস ওয়ার্কিং, ঠিক আছে। আমরা এখানে আমরা ডিরেক্টরি দেখতে মানে ডিরেক্টরি ফাইলগুলো আমরা দেখতে পারি কি কি ফাইল আছে। ড্যাশবোর্ড, about.php, হ্যাঁ, shell.php, ঠিক আছে। তো দ্যাট মিনস আমাদের ওয়েব শেল আপলোড সাকসেসফুলি হয়েছে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে, রাইট। এখন আমাদের যদি আমরা সিস্টেমে
ল্যাটারাল মুভমেন্ট প্লাস হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ শেল লাগবে। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ শেলটা কি? ইন্টারঅ্যাক্টিভ শেল হচ্ছে ধরেন বিন ব্যাশ বা বিন এসএইচ, যেই শেলের থ্রুতে আমরা সার্ভারে ইন্টারঅ্যাক্ট করে বিভিন্ন ডিরেক্টরিতে যেতে পারবো, ব্রাউজ করতে পারবো, হ্যাঁ, বিভিন্ন ফাইল, বিভিন্ন ডিরেক্টরিতে আমরা ফাইল রিড করতে পারবো। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্টারঅ্যাক্টিভ শেল। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা রিভার্স শেল ইউজ করতে হবে। রিভার্স শেল দিয়ে আমরা সার্ভারে ব্যাক কানেক্ট করে মূলত এই ইন্টারঅ্যাক্টিভ শেল পেতে পারি। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমি অলরেডি একটা কোড এখানে নিয়ে রেখেছি রিভার্স শেলের জন্য। নিয়াজউদ্দিন মোহাম্মদ কোশ্চেন করছে সাইবার ফক্স ইউজ করা যাবে কিনা? সাইবার ফক্স তো হচ্ছে ব্রাউজার, আমি কোশ্চেনটা আসলে ক্লিয়ার না। সাইবার ফক্স ইউজ করা যাবে কিনা? সাইবার ফক্স তো একটা ব্রাউজার, এটা তো ডেফিনেটলি ইউজ করাই যাবে। আমি ফায়ারফক্স ইউজ করতেছি, আপনি সাইবার ফক্স ইউজ করবেন, কেউ গুগল ক্রোম ইউজ করবে, এটা তো সমস্যা নেই। আচ্ছা, আমি রিভার্স শেল নিব। আচ্ছা, রিভার্স শেল নেওয়ার জন্য কি করতে হবে? হচ্ছে আমাকে একটা লিসেনার মোড এখানে সেট করতে হবে। ঠিক আছে, তো লিসেনার মোড সেট করার জন্য কি করতে হবে? আমাকে আগে আইপি কনফিগ দিয়ে দেখে নিতে হবে আমি কোথায় লিসেন করব। তো আমার আইপি হচ্ছে 157.130। ঠিক আছে, আমি এখানে নেটক্যাট দিয়ে একটা লিসেনার মোড সেট করব, সাপোজ 4443। এখানে এই অ্যাপ্লিকেশনে, এই সার্ভারে আমাকে কি রান করতে হবে? আমাকে হচ্ছে nc -e আমার সার্ভারের অ্যাড্রেস এবং পোর্ট, এটা দিয়ে আমরা রিভার্স শেল পেতে পারি। কিন্তু এখানে এই কমান্ড কাজ করছে না, কারণ এই সার্ভারে নেটক্যাট ইনস্টল নাই, মানে আমাদের টার্গেট সার্ভারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা পিএইচপি কোডের মাধ্যমে, হ্যাঁ, আমরা হচ্ছে একটা reverse.php ড্রপ করতে পারি, যেহেতু আমরা শেল আপলোড করতে পারতেছি। ঠিক আছে, তো সেটার থ্রুতে আমরা রিভার্স শেল পেতে পারি। জাস্ট এ মিনিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা পিএইচপি শেল, যেখানে সে কি করবে? সে বিন ব্যাশ স্পন করবে, মানে ব্যাশ শেল আমরা স্পন করাবো, এবং সে টিসিপি কমিউনিকেশন করবে আমার এই অ্যাটাকার মেশিনে 443 পোর্টে। ঠিক আছে, এই শেলটা আমরা আসলে ড্রপ করে দেখি আমাদের কাজ করে কিনা। আমরা নতুন একটা এসকিউএল ইনজেকশনের থ্রুতে নতুন একটা ফাইল এখানে ড্রপ করাবো, নাম দিচ্ছি reverse.php। ওকে, আমরা যেহেতু লিসেনার মোড সেট করে রাখছি, ওকে, লিসেনার মোড সেট আছে, আমরা দেখি reverse.php ফাইলটা এক্সিকিউট করে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে বিভিন্ন স্ট্রিং এর কারণে আসলে মূলত শেলটা আপলোড হচ্ছে না। আচ্ছা, যেহেতু হচ্ছে না, তাহলে আমরা একটা নতুন ওয়ে আমরা একটু দেখি, হ্যাঁ, নতুন টেকনিক। সেটা হচ্ছে কি এসকিউএল ম্যাপ। এসকিউএল ম্যাপের নাম আপনারা হয়তো শুনেছেন।
সো যেহেতু এখানে অলরেডি আমরা শেল আপলোড করতে পারতেছি, সো এসকিউএল ম্যাপ দিয়ে আমরা একটা শেল নিতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ভালনারেবল পয়েন্টটা সেটা আমরা এসকিউএল ম্যাপে মেনশন করে দিব। আমরা আরেকটা টুলের কাজ এখানে দেখে ফেললাম একই সাথে। আমরা আসলে অনেকগুলো প্যারামিটার ইউজ করতে পারি, ডিবিএস থেকে শুরু করে অনেক কিছুই, বাট আমরা এখানে ডিরেক্টলি যেহেতু আমরা অলরেডি ইনজেক্ট করে ফেলেছি, আমরা ওয়েজ শেল, ঠিক আছে, এটা ইউজ করব যেন আমরা ডিরেক্টলি শেল অ্যাক্সেসটা পেয়ে যেতে পারি। ওকে, আমাদের এসকিউএল ম্যাপ ইনজেক্ট করেছে এবং সে শেল ড্রপ করাতে চাচ্ছে। সে বলতেছে কোন ল্যাঙ্গুয়েজে আমরা শেল ড্রপ করাবো। আমরা ড্রপ করাবো পিএইচপি শেল। ঠিক আছে, ওকে, প্রবাবলি আমাদের শেল আপলোড হয়ে গেছে, আমরা একটু দিয়ে দেখি। হ্যাঁ, ওএস শেল আমরা পেয়ে গেছি। ওকে, নাইস। এই যে এই দুটো ফাইল মূলত নতুন করে আপলোড করেছে এসকিউএল ম্যাপ, আগের ফাইলগুলো তো ছিলই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের অ্যাটাকার মেশিনে বা হচ্ছে আমাদের যদি কোনো রিভার্স শেল থেকে থাকে, সেক্ষেত্রে সাপোজ আমরা এটাকে একটু সেভ করি ডেস্কটপে, reverse.php নামে সেভ করলাম। আমরা এখানে একটা পাইথন যেন আমরা এটা কেন করলাম, এটা হচ্ছে শেলটাকে আমরা এখানে আপলোড করার জন্য রিমোটলি। ঠিক আছে, আমরা একটু চেক করে দেখি। এখান থেকে আমরা reverse.php এই জিনিসটা হচ্ছে মূলত আমরা কি করব, সরি, wget নো আউটপুট, কারণ wget এখানে নাই এই সার্ভার ইনস্টল করা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কার্ল ইউজ করতে পারি। কার্ল এই শেলটাকে আমরা -o reverse.php নামে আপলোড করব। ওকে, এখন দেখি আপলোড হয়েছে কিনা। reverse.php এখন মনে হচ্ছে যে আপলোড হয়েছে। ঠিক আছে, তো আমরা আসলে কি করি, আমরা একটা আবার লিসেনার সেট করি। এই ফাইলটাকে আমরা এক্সিকিউট করি, আমরা ওএস শেল পেয়ে গেছি, রাইট, রিভার্স শেল পেয়ে গেছি। এখন দেখি এটা আসলে ইন্টারেক্টিভ কিনা। আমি কেন আলাদা করে রিভার্স শেল আপলোড করলাম, যেহেতু আমরা অলরেডি এসকিউএল ম্যাপ দিয়ে ওএস মানে শেল অ্যাক্সেস পেয়ে গেছি। আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা এখানে পিডব্লিউডি কাজ করছে না, মানে কোন মানে ডিরেক্টরিতে আমরা আছি সেটা কাজ করছে না। এলএস কাজ করছে, ফাইন। আমরা একটু দেখি যে এলএস মানে আগের মানে প্রিভিয়াস ডিরেক্টরিতে যে ফাইলগুলো আছে সেগুলো রিড করতে পারি কিনা।
বলছে কমান্ড স্ট্যাটাস আউটপুট HTML মানে হচ্ছে এই শেলটা ইন্টারেক্টিভ না, ঠিক আছে। ইন্টারেক্টিভ না হওয়ার কারণে আমরা এই স্পেসিফিক এই ফোল্ডার ছাড়া অন্য কোনো ফোল্ডারে আমরা যেতে পারছি না। কিন্তু আমরা দেখি আমাদের এই নতুন রিভার্স শেল থ্রুতে আমরা যে শেলটা পেয়েছি সেটাতে আমরা আসলে ইন্টারেক্ট করতে পারি কিনা। ওকে, আমরা প্রিভিয়াস ডিরেক্টরিতে যাই। নাইস, ইটস ওয়ার্কিং। এটা হচ্ছে আমাদের একটা ইন্টারেক্টিভ শেল। ওকে, এখন আমরা অ্যাক্সেস পেয়েছি কি স্পাইডার যে ইউজারটা এটা, ঠিক আছে। সো আমরা এখন কি করব, আমরা প্রিভিলেজ এসকেলেশন ট্রাই করব। সো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে আসলে সুডো প্রিভিলেজ আছে কিনা, মানে সুডোর্স ফাইলে ইউজারটা কনফিগার করা আছে কিনা, থাকলে আসলে তার কি কি প্রিভিলেজ আছে সেটা একটু আমরা একটু চেক করে দেখতে পারি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্পাইডার ইউজারের .ssh ফোল্ডারের ফাইল সে জন নামের ইউজারের .ssh ফোল্ডারের ফোল্ডারে কপি করতে পারবে। কি করতে পারবে? কপি করতে পারবে। আরেকটা প্রিভিলেজ আছে, সে মানে এসএসসি সার্ভারকে স্টার্ট বা রিস্টার্ট করতে পারবে বা স্টপ করতে পারবে। সেটা ডিফারেন্ট পার্সপেক্টিভে থাকতে পারে। অনেক সময় অপারেশন পার্সপেক্টিভে বিভিন্ন ইউজারকে অ্যাক্সেস দেওয়া হয়ে থাকে, কিন্তু এটা দিয়ে তো আসলে আমরা তেমন কিছু করতে পারবো না। বাট এটাকে আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি? আমরা জানি এসএসএস কি দিয়ে মানে পাবলিক কি যদি আমরা কোনো আরেকটা ইউজারের বা কোনো একটা সার্ভারে আমরা অথরাইজড কিস হিসেবে পুশ করাতে পারি, দেন ওই ইউজারে বা ওই ইউজার দিয়ে ওই সিস্টেমে লগ ইনের জন্য আমাদের কোনো পাসওয়ার্ড লাগে না। আমরা এটা পুটি দিয়ে করতে পারি, ঠিক আছে, বা বিভিন্ন ওয়েস আছে, বিভিন্ন মেকানিজম আছে। আমরা একটু তাহলে যাই আমাদের স্পাইডারের হোম ডিরেক্টরিতে যাই, ঠিক আছে। এখানে আসলে কিছু নাই, কিছু নাই বলতে হচ্ছে এই ডিরেক্টরিতে তেমন কিছু নাই। এখানে .ssh ফোল্ডারও নাই। আচ্ছা, ওকে প্রিভিলেজ দেয়া আছে, ও করতে পারবে .ssh ফোল্ডারের ফাইল জনের ফোল্ডারে কপি করতে পারবে, ঠিক আছে, কিন্তু ওর তো .ssh ফোল্ডারই নাই। তাহলে কিভাবে করবে? আমরা তাহলে ssh একটা কি জেনারেট করব, ssh কি জেন, এই কমান্ড দিয়ে আমরা একটা ssh কি জেনারেট করব। সবগুলো আমরা এমপি দিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, একটা ssh কি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা দেখি ssh ফোল্ডার ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। ওকে, .ssh ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমরা .ssh ফোল্ডার একটু গিয়ে দেখি, এখানে একটা প্রাইভেট কি আর একটা পাবলিক কি জেনারেট হয়েছে। এখন আমরা কি করব, যেহেতু কপি করার পারমিশন আছে, আমরা এই পাবলিক কিটাকে অথরাইজড কি হিসেবে জন নামের এই ইউজারের .ssh ফোল্ডারে আমরা পাঠাই দিব। তার আগে আমরা এটাকে পাবলিক কিটাকে অথরাইজড আন্ডারস্কোর কিস এই নামে আমরা একটু কপি করে নিই। যেহেতু আমরা শুধুমাত্র কপি করতে পারবো, রিনেম বা ডিলেট অন্য কোনো কিছু করতে পারবো না, সেহেতু আগে থেকে আমরা রিনেম করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি ইউজ করবো? সুডো bin/cp authorized keys, এই জনের যে .ssh ফোল্ডার আছে সেটাতে আমরা কপি করব। কপি হয়ে গেছে, এক্সপেক্টেড, ঠিক আছে। আচ্ছা, এখন যদি কপি হয়ে থাকে তাহলে আমরা ট্রাই করব ssh -i আমাদের প্রাইভেট কি, যেহেতু আমাদের রিকগনাইজ করাতে হবে যে আমি সেই ইউজার, প্রাইভেট কিটা দিতে হবে আইডি, এরপর দিব jon@server address। আচ্ছা, ও বলতেছে যে কি হোস্ট কি ভেরিফিকেশন ফেইলড, ঠিক আছে। আচ্ছা, হোস্ট কি ভেরিফিকেশন ফেইলড বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, হোস্টের কি আসলে অনেক সময় সে রিকগনাইজ করতে পারে না। স্ট্রিক্ট
হচ্ছে একটা কনফিগারেশন আছে স্ট্রিক্ট হোস্ট কিস। এই কনফিগারেশনটা থাকলে এটা হচ্ছে মূলত সার্ভার হার্ডনিং এর সময় করা হয়ে থাকে। এটা করা থাকলে মূলত এটা কাজ করে না। তো সেক্ষেত্রে এটার একটা বাইপাস আছে। বাইপাসটা কি? বাইপাসটা হচ্ছে স্ট্রিক্ট হোস্ট কি চেকিং, এটাকে আমরা নো করে দিব। ঠিক আছে, SSH -T দিচ্ছি আমরা ইন্টারেক্টিভ শেল নেওয়ার জন্য। এরপর দিব হচ্ছে স্ট্রিক্ট হোস্ট কি চেকিং ইকুয়াল নো, মানে যখন SSH করব ওই স্ট্রিক্ট হোস্ট কি চেকিংটা ওটাও চেক করবে না। ঠিক আছে, এটা আমরা বাইপাস করে যাচ্ছি। তারপরে দিব হচ্ছে কি john@localhost। ওকে, মনে হচ্ছে আমরা জনের শেলের মানে এন্ট্রি করতে পারছি। আমরা একটু দেখি আইডি দিয়ে। ইয়েস, আমরা সাকসেসফুলি জনের ইউজারে হচ্ছে আমরা লগ ইন করতে পারছি। এখন আমরা দেখব জনের আসলে কি ধরনের প্রিভিলেজ আছে। সুডো প্রিভিলেজ, সুডো -l। আরে বাহ, ওর তো সব মানে শু করার প্রিভিলেজ দিয়ে রাখছে, এত সুন্দর প্রিভিলেজ দিয়ে রাখছে। তাহলে আমরা আসলে রুট অ্যাক্সেস কিভাবে পেতে পারি ভাই? আমরা জাস্ট সুডো শু করব, মনে হয় আমরা রুট পেয়ে গেছি। ইয়েস, উই গট দ্য রুট অ্যাক্সেস অফ দিস সিস্টেম। সো আমাদের এই টোটাল যে ডেমো ছিল সেই ডেমোর মধ্যে আমরা কি কি দেখলাম? আমরা দেখতে পাচ্ছি আমরা এসকিউএল ইনজেকশন মানে প্রথমত হিডেন ফাইল বা ফোল্ডার খুঁজে বের করা, তারপরে ভালনারেবল পয়েন্ট খুঁজে বের করছি আমরা। এরপরে ভালনারেবল পয়েন্ট থেকে এসকিউএল ইনজেকশন ইউনিয়ন বেসড এসকিউএল ইনজেকশন করে আমরা হচ্ছে শেল আপলোড করেছি। এছাড়া হচ্ছে পিএইচপি ইনফো পেজ থেকে আমরা সার্ভারের যে অ্যাপ্লিকেশন মানে অ্যাপাচি সার্ভারের যে ডিরেক্টরি সেটা আমরা খুঁজে বের করেছি। তারপর আমরা সেই স্পেসিফিক ডিরেক্টরিতে শেল আপলোড করেছি। শেল আপলোড করার পর আমরা রিভার্স শেল কানেকশন নিয়েছি। রিভার্স শেল নেওয়ার পর মানে ইন্টারেক্টিভ রিভার্স শেল নেওয়ার পর আমরা শুডোয়ার্স কনফিগারেশন চেক করেছি। সেখানে আমরা মিসকনফিগারেশন পেয়েছি। মিসকনফিগারেশনকে ইউজ করে আমরা এসএসএস কি জেনারেট করে এসএসএস কি কপি করে বা হচ্ছে পুশ করে আমরা আরেকটা ইউজারের প্রিভিলেজ পেয়েছি। আমরা সেই ইউজারের শুডোয়ার্স ফাইল মানে শুডোয়ার্স কনফিগারেশন চেক করেছি, সেখানেও মিসকনফিগারেশন পেয়েছি। মিসকনফিগারেশন বলতে ইউজার হচ্ছে শুধু করে রুট হতে পারবে। শুট হয়ে আমরা কি করতে পারছি, রুট ইউজারের অ্যাক্সেস বা রুট ইউজারের প্রিভিলেজ আমরা এই সিস্টেমে পেয়ে গেছি। দ্যাট মিনস প্রিভিলেজ এসকেলেশন আমাদের কমপ্লিট। এখন আমরা চাইলে এই সিস্টেমের আদার্স যে কোনো ফোল্ডার ফাইলস আমরা রিড করতে পারবো। সেখানে অনেক ধরনের ডেটা পেতে পারি, ডেটাবেজের ইনফরমেশন পেতে পারি, বা আদার্স সিস্টেম যদি এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে সেই সিস্টেমের ডেটাগুলোকে আমরা রিড করতে পারবো। ধরেন হতে পারে যে অনেক সময় হচ্ছে রুট ইউজার ব্যাশ হিস্টোরি ফাইলে অনেক সময় পাসওয়ার্ড পেতে পারি। সেক্ষেত্রে অন্যান্য মানে ইন্টারনাল অন্যান্য যে সার্ভারগুলো এটা যদি লিগাসি প্ল্যাটফর্ম হয়ে থাকে, মানে যদি সেগমেন্টেশন না থাকে, সেক্ষেত্রে মানে ফ্ল্যাট নেটওয়ার্ক যদি হয় সেক্ষেত্রে ইন্টারনাল আদার্স যে সিস্টেমগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। বা এই স্পেসিফিক ডকারের আন্ডারে যদি আরো কোনো সিস্টেম থাকে, ঠিক আছে, তো সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, মানে ল্যাটারাল মুভমেন্ট আমরা করতে পারবো। এছাড়া আমরা এখানে এখন চাইলে C2 কমিউনিকেশন করার জন্য আমাদের ফাইল ড্রপ মানে আমাদের হচ্ছে কোনো স্পেসিফিক ম্যালওয়্যার ড্রপ করতে পারবো, যেন আমরা HTTP হোক বা অন্য কোনো প্রোটোকলের থ্রুতে আমরা সিটি কমিউনিকেশন করতে পারি। সো এইটা বলতে মানে এই পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি এই আমাদের এই টোটাল ওয়ার্ক থ্রুটা একটা মডার্ন অ্যাটাক অথবা কিল চেনের মাধ্যমে আমরা একটা ডেমো সম্পন্ন করলাম। সো থ্যাংক ইউ, আমার পক্ষ থেকে এই ছিল আমার ডেলিভারি। এখন আপনারা আপনাদের কোশ্চেন ফার্দার কোশ্চেনগুলো করতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন।
জি, জায়েদ বিন ইসলাম প্লিজ। আমি আসলে অনেকটা সময় নিয়ে ফেলছি, সরি ফর দ্যাট। জি ভাই, আমার কোশ্চেন যেটা সেটা হলো যে আপনি একটা যে অ্যাটাক চেইনটা দেখাইলেন, এখানে একটা এন্ট্রি পয়েন্ট থেকে মানে পুরা সিস্টেমের মানে একটা বড় ভালনারেবিলিটি মানে এক্সপ্লয়েট করা যাবে এরকম একটা দেখাইলেন। তো আমার প্রশ্নটা হলো যে এইটা সিকিউর করার জন্য মানে কি কি করা উচিত বা কি কি করা হয় ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এবং দ্বিতীয় কোশ্চেনটা হলো যে এইটার রেসপন্সিবিলিটি কি যে ওয়েবসাইটটা বানাচ্ছে বা অ্যাপ্লিকেশনটা বানাচ্ছে সেই ডেভেলপারের থাকে, নাকি এটার জন্য আলাদা মানে টিম থাকে যারা হলো এইটা এই ভালনারেবিলিটি গুলা মানে সিকিউর করে? বুঝতে পেরেছি আপনার কোশ্চেন। ওকে, সো ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডটা কি হতে পারে এটা এই অ্যাটাকগুলোকে মিটিগেট করার জন্য বা মানে প্রিভেন্ট করার জন্য। প্রথমত এখানে আসলে অনেকগুলো জিনিস আমি দেখাইছি, মানে ওয়েব অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে সিস্টেম এক্সপ্লয়টেশন। সো আমি ওয়েব অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভ থেকে যদি বলি, ডেভেলপার এন্ডে ডেফিনেটলি ডেভেলপারের হচ্ছে যখন একটা অ্যাপ্লিকেশন তারা ডেভেলপ করে তাদের সিকিউর ওয়েতে ওয়েব অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করা উচিত, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে অনেক অনেক ধরনের সলিউশন অ্যাভেলেবল। ফর এক্সাম্পল সোর্স কোড রিভিউ বা হচ্ছে সোর্স কোড অ্যানালাইসিস, ঠিক আছে। এগুলো যখন যেহেতু এটা ডকারাইজ, এখন আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে মাইগ্রেট করতেছি, সো সিআই/সিডি পাইপলাইনের থ্রুতে এই সলিউশনগুলো ইন্টিগ্রেট করা সম্ভব। এবং ডেভেলপার যখন কোড করার সময় সে আসলে চেক করতে পারবে যে আসলে কোডে কোনো ভালনারেবিলিটি আছে কিনা। এরপরে তো ধরেন ডেভেলপ হয়ে যাওয়ার পর সিকিউরিটি স্ক্যান প্লাস হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এগুলোর থ্রুতে ফার্দার চেকিং হবেই। বাট সে যদি প্রথম থেকেই এই সলিউশনগুলো ব্যবহার করে, ঠিক আছে, এই প্র্যাকটিসগুলো করে অ্যাপ্লিকেশনটাকে সিকিউরলি ডেভেলপ করে, দেন অনেকাংশেই মূলত আসলে এই এসকিউএল ইনজেকশন বলি বা ক্রস সাইট স্ক্রিপ্টিং বা হচ্ছে এই রিমোট কোড এক্সিকিউশন বা রিমোট কমান্ড এক্সিকিউশন, ঠিক আছে, এই ধরনের অ্যাটাকগুলো থেকে আমরা মানে প্রিভেন্টেড থাকতে পারবো, ঠিক আছে। এরপর আসতেছে হচ্ছে আপনার সিস্টেম এক্সপ্লয়টেশনের ক্ষেত্রে আমরা যেটা করছি এটা খুবই সিম্পল, মানে এর থেকে সিম্পলেস্ট আর এক্সপ্লয়টেশন হয় না। অনেক ধরনের লোকাল রুট এক্সপ্লয়েট থাকে যেগুলো তো আসলে কার্নেলের ভালনারেবিলিটির কারণে এক্সপ্লয়েট হয়ে থাকে, বাট এটা খুবই সিম্পল, একটা জাস্ট শুটওয়ার্স ফাইলের মিসকনফিগারেশনকে কাজে লাগে আমরা কি দিতে পারছি, আমরা প্রিভিলেজ এসকেলেট করে রুট অ্যাক্সেস পেয়ে গেছি। তো এক্ষেত্রে যারা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থাকে তাদের প্র্যাকটিসটা হচ্ছে এই স্পেসিফিক শুটওয়ার্স ফাইল থেকে শুরু করে আরো কিছু কনফিগারেশন আছে, এগুলো মানে পেরিওডিক্যালি চেক করা যে এখানে কোনো মিসকনফিগারেশন আমরা কোনগুলোকে বলবো। ধরেন একটা অপারেশন পার্সপেক্টিভে একটা ইউজারের একটা স্পেসিফিক মানে স্পেশাল প্রিভিলেজ দরকার, ঠিক আছে, তাকে ফর দ্য টাইম বিং এই প্রিভিলেজটা দেয়া হইলো। তারপর সেই ইউজারটা অপারেশন এক্সিকিউট করে যাওয়ার পর ডেফিনেটলি এই যে কনফিগারেশনটা দেওয়া হয়েছিল, তাকে প্রিভিলেজটা দেওয়া হয়েছিল, সেটাকে আবার রিভার্ট ব্যাক করতে হবে। এটা আসলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা করতে চায় না, কারণ তাদের কাজ মানে মানে বেড়ে যায় বা হচ্ছে একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়, ঠিক আছে, এগুলো তারা স্কিপ করে। তো এই স্কিপ করার কারণে আসলে মূলত এই ঘটনাগুলো ঘটে থাকে। আর এগুলো তো আসলে ধরেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিকিউরিটি ডিপার্টমেন্ট থাকবে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে অডিট ডিপার্টমেন্ট থাকে বা হচ্ছে আমরা নিজেরাও আসলে অনেক সময় ইন্সপেক্ট করি। তো ইন্সপেক্ট করে এই ফাইন্ডিং গুলো আমরা শেয়ার করে থাকি, অডিট করে তারপর হচ্ছে মানে এই কনফিগারেশন গুলো রিভিউ করে অডিট করে সেগুলো আমরা ফাইন্ডিং গুলো শেয়ার করে থাকি, এবং সেই রিকমেন্ডেশন অনুযায়ী সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা সেগুলো অ্যাপ্লাই করে সিস্টেম থেকে এই মিসকনফিগারেশন গুলো রিমুভ করে। প্লাস সিস্টেমটা যখন তারা প্রভিশন করার সময় মূলত কিছু সিকিউরিটি হার্ডেনিং কমপ্লায়েন্স আছে, এই কমপ্লায়েন্স গুলো চেক করে মিট করে যদি তারা এই সার্ভার গুলো বা সিস্টেম গুলো প্রভিশন করে, দেন এই ধরনের অ্যাটাক গুলো থেকে আমরা মানে প্রিভেন্টেড থাকতে পারবো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা আরেকবার যদি একটু রিকল করতেন। জি, সেকেন্ড কোশ্চেনটা ছিল যে এই রেসপন্সিবিলিটিটা কি মেইনলি মানে ডেভেলপারের উপরে পড়ে নাকি এটা আচ্ছা আলাদা টিম?
বুঝতে পারছি। রেসপন্সিবিলিটি দেখেন, রেসপন্সিবিলিটিতে আসলে শুধু ডেভেলপারের উপর কাঁধে দোষ চাপায় তো লাভ নাই। ডেভেলপার সে সিকিউরলি ডেভেলপ করবে, যে ডেটাবেস টিম থাকে, ডেটাবেস কনফিগার যারা করে, ডেটাবেস মিসকনফিগারেশনের কারণে স্কিল ইনজেকশন হতে পারে, ঠিক আছে। সো সে ডেটাবেস টিম তাদের উপরও রেসপন্সিবিলিটি বর্তায় যদি তারা মিসকনফিগার করে রাখে। তারপর যেটা দেখালাম সিস্টেম এক্সপ্লয়টেশন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের ঘাড়ও শুড মিসকনফিগার শুটার্স ফাইলের কারণে রেসপন্সিবিলিটি তাদের ঘাড়ও বর্তায়, ঠিক আছে। সো স্পেসিফিক অ্যাকশনের জন্য স্পেসিফিক টিম বা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল হবে। নেক্সট কোশ্চেন প্লিজ। ভাই নেক্সট কোশ্চেন করছে জাবর খান জুবায়ের। উনি কোশ্চেন করছে আমরা কি যারা নতুন সাইবার সিকিউরিটি শিখতে যাচ্ছি তাদের জন্য কিছু গাইডলাইন বলবেন কি? আচ্ছা, নতুন যারা সাইবার সিকিউরিটি শিখতে যাচ্ছেন তাদের জন্য আমার হচ্ছে একটা জেনারিক গাইডলাইন আছে, সেটা হচ্ছে ট্রাই মেথড। অল দ্য সাকসেস ডিপেন্ডস অন অনলি ওয়ান মেথড হুইচ ইজ ট্রাই মেথড। সো আপনি একটা প্রবলেম নিয়ে যখন কাজ করছেন, সেই প্রবলেমের তো ডেফিনেটলি সলিউশন আছে, তাই না? সো সলিউশন না পাওয়া পর্যন্ত আপনাদের আসলে আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কাজ হবে না। এটা হচ্ছে জেনেরিক একটা গাইডলাইন। আর এমনিতে গাইডলাইন হচ্ছে আপনারা আসলে এখানে তো সিকিউরিটিতে ডিফারেন্ট উইং আছে। আমরা তো আসলে অফসেক নিয়ে কাজ করি। আপনারা যারা ডিফেন্সিভ নিয়ে কাজ করতে চান বা সক অ্যানালিস্ট হিসেবে বা হচ্ছে মনিটরিং টিমে কাজ করতে ইচ্ছুক বা ইনিশিয়ালি আসলে সিকিউরিটি টিমে এন্ট্রি নিতে চান, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বিভিন্ন সিকিউরিটি সলিউশনস আছে, সেগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, থাকলে ভালো। প্লাস হচ্ছে যদি অফসেক নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের সিটিএফ প্লাস হচ্ছে বিভিন্ন মানে সিটিএফ প্ল্যাটফর্ম গুলোতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, সেখানে প্রবলেম সলভিং করতে পারেন, ঠিক আছে। এই প্রবলেমস গুলো সলভ করলে আপনাদের অনেক আইডিয়া বেড়ে যাবে, ঠিক আছে। আপনাদের ডোমেইন বা হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ, ডোমেইন এক্সপ্যান্ড হবে। হ্যাঁ, আর পাশাপাশি বিভিন্ন সিকিউরিটি সার্টিফিকেশন করতে পারেন, ঠিক আছে। সার্টিফিকেশন গুলো মূলত আপনাকে আপনারা তো মাছ ধরছেন বড়শি দিয়ে, তাই না? বড়শিতে কি করি আমরা, বড়শির হুকে আমরা কি করি যে আটা বা হচ্ছে কেঁচো দিয়ে আমরা মাছের জন্য হচ্ছে আমরা ফাঁদ পাতি, ঠিক আছে। তো এই মানে মাছটা যখন এই আটা খাওয়ার লোভে আসে তখন বড়শিতে সে ফেঁসে যায়। তো আপনার স্কিল সেটের সাথে সাথে আপনার সার্টিফিকেশন আপনাকে কি করবে, মাছকে আকৃষ্ট করতে সাহায্য করে, মানে আপনার যে অপরচুনিটি সেটাকে আপনার বাড়াই দিবে, ঠিক আছে। তো এইগুলো এই সিকিউরিটি সার্টিফিকেশন করতে পারেন। প্লাস হচ্ছে স্কিল সেটকে আপলিফট করার জন্য যদি অবসেক হয় সিটিএফ বা এই ধরনের প্র্যাকটিস গুলো করতে পারেন। বিভিন্ন ল্যাব আছে বা পোর্টসুইগার প্লাস হচ্ছে হ্যাক দ্য বক্স, হ্যাঁ, এগুলোতে প্র্যাকটিস করতে পারেন। আর ডিফেন্সিভ যদি হয়ে থাকে তাহলে ডিফেন্সিভের জন্য মূলত হ্যাক দ্য বক্সে অনেক ধরনের আপনার লগ অ্যানালাইসিস থেকে শুরু করে অনেক ধরনের মানে মনিটরিং কিভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। কিভাবে একটা মানে এপিটি আপনি ডিটেক্ট করতে পারবেন বা হচ্ছে থ্রেট অ্যানালাইসিস, থ্রেট ইন্টেল বা হচ্ছে ইনসিডেন্ট যদি হয় সেখানে ইনসিডেন্ট হলে ইনসিডেন্ট রেসপন্স প্লাস হচ্ছে হ্যাঁ ইনসিডেন্ট অ্যানালাইসিস, রুট কজ অ্যানালাইসিস, এই জিনিসগুলো নিয়ে যদি আপনারা স্টাডি করেন দেন আপনারা আপনাদের ক্যারিয়ারে মানে সামনের দিকে আগাতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। জি যে আমাদেরকে হচ্ছে এসকিউএল ইনজেকশন প্রিভেন্ট করার জন্য বলা হয় যে প্রিপেয়ার স্টেটমেন্ট বা প্যারামিটারাইজড কোয়েরি ইউজ করার জন্য আর কি। তো এটাকে বাইপাস করা যায় কিনা? বাইপাস, দেখেন বাইপাস এমন একটা টার্ম, ঠিক আছে। এইটা আসলে যে কোনো সিকিউর মানে আপনি যতই সিকিউর হন না কেন, হ্যাঁ, বাইপাস অলওয়েজ উইল বি এক্সিস্ট, ঠিক আছে। বাট ইনিশিয়ালি আপনার স্কিল ইনজেকশনকে প্রিভেন্ট করার জন্য প্যারামিটারাইজড স্টেটমেন্ট প্লাস হচ্ছে ইনপুট স্যানিটাইজেশন এটাই এনাফ, ঠিক আছে। আর বাইপাস তো বাইপাস
ঠিক আছে, এখানে তো আপনার এক্সএসএস ধরেন আমি এক্সএসএস এর কথা যদি বলি, ঠিক আছে, আপনার ট্যাগ ফিল্টারিং থেকে শুরু করে ইনপুট স্যানিটাইজ করার পরেও অনেক সময় হচ্ছে আপনার এটা বাইপাস হয়ে যায়, ঠিক আছে। তো এইটা তো করার জন্য মানুষজন থাকবেই, বাট ইনিশিয়ালি হচ্ছে আপনার এটা মানে প্যারামিটার স্টেটমেন্ট প্লাস হচ্ছে ইনপুট স্যানিটাইজেশন। আচ্ছা, কমেন্টে একজন কোশ্চেন করছে ক্লাব থেকে কোনো হ্যান্ডসাম কিছু করা হবে কিনা। আমাদের আইএসসি সাইবার সিকিউরিটি ক্লাব থেকে আমরা আমাদের মেন্টররা প্লাস হচ্ছে আমাদের অ্যাডভাইজাররা মিলে তাদের কিছু অ্যাডভান্স লেভেলের ইন্ডাস্ট্রি লেভেলে যেই সাইবার সিকিউরিটি সিলেবাসটা আছে সেটা ক্রিয়েট করা হচ্ছে। তো ওইটা ক্রিয়েট করা হলে আমরা ইনশাল্লাহ সামনে ক্লাব থেকে বুট ক্যাম্প চালু করব। তো সিলেবাসটা ক্রিয়েট হোক, তারপর হচ্ছে আমরা বুট ক্যাম্প চালু করব ইনশাল্লাহ। তো বুট ক্যাম্প চালু করার আগে আমাদের কিছু সেশন থাকবে, কিছু ওয়ার্কশপ থাকবে, যেগুলো হচ্ছে বিগিনার লেভেলের প্লাস হচ্ছে অ্যাডভান্স লেভেলের কিছু চলবে। তো আমরা আশা করতেছি যে ওই সেশনগুলোতে আপনারা সবাই থাকবেন। আচ্ছা, আমরা আপাতত কোনো কোশ্চেন নিচ্ছি না। থ্যাংক ইউ পাপন ভাইয়াকে আমাদের সাথে সন্ধ্যা থেকে থাকার জন্য। আপনি এতটা ব্যস্ততার মধ্যেও যে আমাদেরকে সময় দিয়েছেন সেটার জন্য আমরা আইসি সাইবার সিকিউরিটি ক্লাবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে থ্যাংক ইউ তাহিদুল ভাই, থ্যাংক ইউ আশফাক, থ্যাংক ইউ ইরফান আমাকে গ্রাউন্ড দেওয়ার জন্য বা হচ্ছে ক্যাপাবল মনে করার জন্য এই সাইবার সিকিউরিটি ক্লাবে আমার কিছু ইনসাইট শেয়ার করার জন্য, অপরচুনিটি দেওয়ার জন্য। এবং থ্যাংক ইউ সকল টিচারদেরকে বা ক্লাবের মানে প্যানেল মেম্বারদেরকে, সবাইকে অনেক ধন্যবাদ। এবং থ্যাংক ইউ পাপন